2024 ইন্ডিয়ান মিডিয়া রোলটা অনেকটা এইভাবে হয়ে গেছে। যার জন্য তারা যখন দেখেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনা পতন হয়েছে, বাংলাদেশকে আর লুটপাট করতে পারছে না, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে সোচ্চার, গণতন্ত্রের পক্ষে সোচ্চার, ন্যায় বিচারের পক্ষে সোচ্চার, এবং ইন্ডিয়ার বিপক্ষে যখন দাঁড়িয়ে গেছে জনগণের স্বার্থ উদ্ধার করার জন্য, দেশের স্বার্থ উদ্ধার করার জন্য, এইটা তাদের গায়ে আগুন লেগে গেছে। এই কারণেই তারা এখন এইরকম মিথ্যা, এইরকম প্রোপাগান্ডা, এইরকম একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে। আমরা সেনাবাহিনীতে জানি শত্রু রাষ্ট্র এগুলো করে। চিন্তা করে থাকে এই অগস্ট বিপ্লবের পরে, তাহলে এটা তাদের চরম একটা ভুল হবে। বাংলাদেশের বর্ডার ফোর্সকে তারা কেয়ার করে না, ফাইন। ডিফেন্স ফোর্সকে তারা অলরেডি ইনক্যাপাসিটেট করে দিছে, ফাইন। এই জনগণ এটা তো খালি হাতে দাঁড়ায় গেছে। এই 18 কোটি জনগণকে ভারত সামলাইতে পারবে? কেউ বাধা দিল না, ভারত ঢুকে গেল ঢাকা পর্যন্ত। তারপরে একটা সৈনিক কি জ্যান্ত ফেরত যেতে পারবে কলকাতা? বেনাপোল পৌঁছাইতে পারবে ফেরত? এই দেশের মানুষ ছেড়ে দিবে? সে যতই হিন্দু হোক মুসলমান হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে পড়বে, সবাই কিন্তু ঘুরে দাঁড়াবে। সেনাবাহিনীর ভিতরে ভয়ঙ্কর গোপন এক কু হয়ে গিয়েছে। দর্শক, এমন দাবি করেছিলেন ভারতীয় একটা গণমাধ্যম। এই দাবি কেন করলেন ভারতীয় এই গণমাধ্যম? দাবি করার কারণে কি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সমস্যায় পড়েছে কিনা, বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে আসলেও কোনো কু হয়েছে কিনা? তারা দাবি করেছে 5 জেনারেল নিহত হয়েছে, এটা আসলে সত্য কিনা? এ বিষয় নিয়ে সাবেক সেনা সদস্য এবং রাজনৈতিক বিশ্লেষক কয়েকজন আলোচনা করেছেন। তারা তুলে ধরেছেন মূলত ভারত কেন এটা তারা ছড়িয়েছে, এবং পাশাপাশি আসলেও কি সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে কিনা। চলুন আমরা তাদের সম্পূর্ণ আলোচনা শুনি। আনমিট করে কথা বলবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখবার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কারণ হলো আজকে একটু ব্যতিক্রম আলোচনা হবে। কিছু খবর ভারতীয় গণমাধ্যমে ইতিমধ্যে বেশ আহ শোরগোল জমিয়ে ফেলেছে, এবং এটি মোটামুটি কয়েকটি চ্যানেল, ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি টিভি চ্যানেল প্রতিনিয়ত, আজকেও আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, বিশেষ করে খুবই স্পর্শকাতর যেই বিষয়টি আমাদের দেশে, আমরা সবসময় এদিকে আমাদের দৃষ্টিভঙ্গিটি সবসময় এরকম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি। আহ, সেই স্পর্শকাতর এই বাহিনীটির মধ্যে একরকম এতটা প্রোপাগান্ডা ছড়িয়ে একরকম অস্থিরতা তৈরি করবার চেষ্টা চালানো হচ্ছে, আহ, যে আমরা এখনো পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে আছি যে আসলে কি করছে, এই কথাগুলোর বাস্তবতা কি, এগুলি আসলে কতটুকু সত্য, কতটুকু ঘটেছে তা নিয়ে এখনো পর্যন্ত আমরা সাংবাদিক থেকে শুরু করে কোনো মহল এখনো পর্যন্ত ওয়াকিবহাল থাক দূরের কথা, কোনো টেরই পাচ্ছে না। বাংলাদেশের কোনো আহ পর্যায়ের আহ আহ, সরকার থেকে শুরু করে সকল পর্যায়ের আমি যদি বলি, কেউই এসব বিষয়ে জানে না। কিন্তু ভারতীয় গণমাধ্যম ইতিমধ্যে জানিয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনীতে কু হয়েছে, সেখানে অনেক জেনারেলরা মারা গেছে। আজকে যতটুকু জেনে, আজকের খবর হলো আজ তাক যে টেলিভিশনটি প্রচার করেছে যে গত রাত একটি ভয়ঙ্কর রাত গেছে, এবং সেই রাতে জেনারেল ওয়াকার যারা ছুটিতে গেছে, যেসব সেনা অফিসাররা এবং যারা সোলজাররা ছুটিতে গেছে, তাদের সবার ছুটি বাতিল করেছে। বাতিল করে সবাইকে সেনাকুঞ্জে ডেকেছে। কারণ তাকে ঘিরে অনেক ষড়যন্ত্র যাচ্ছে, সেটি থেকে বাঁচবার জন্য তিনি এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রিয় দর্শক, আসলে এগুলো সত্যতা কি? কেন ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের খবর ছড়াচ্ছে? কি তাদের উদ্দেশ্য? এর পেছনে আসলে কারণটা কি? এবং এই যে গুরুত্বপূর্ণ টেলিভিশনগুলিতে এই ধরনের খবর প্রচারের জন্য যে যে স্লট নেওয়া হচ্ছে, এগুলির পেছনে অর্থায়ন কে করছে? কেন তারা এগুলি করবার সাহস পাচ্ছে, এবং এই তথ্যগুলি কারা দিচ্ছে? এগুলি করে তারা কি আহ অর্জন করতে চাচ্ছে? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা তো করবোই। পাশাপাশি প্রিয় দর্শক, আপনারা জানেন যে শাহবাগ এলাকায় আহ অস্থিরতা চলছে, সেখানে মিছিল মিটিং চলছে। বাংলাদেশের ধর্ষণ, খুন, হত্যা এসবের বিরুদ্ধে আহ কেউ কেউ আন্দোলন চালাচ্ছে, যারা ইতিমধ্যে আপনারা জানেন যে চিহ্নিত হয়েছে, এবং যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, যারা এতদিন আন্দোলন, 24-এর আন্দোলন থেকে যাদের কোনো অস্তিত্ব দেখা যায়নি, অথচ তারা এখন শাহবাগে আবারও তাদের আহ সমাগম ঘিরে একরকম উত্তেজনা তৈরি হয়েছে। তাদেরও
কি উদ্দেশ্য এ নিয়ে কথা বলবো, এবং বাংলাদেশ সরকারের যে ভূমিকা বর্তমানে রয়েছে সেই ভূমিকা আসলে কতটুকু সফল, কতটুকু কোন দিকে যাচ্ছে নির্বাচন নিয়ে, এসব নিয়েও কথা বলবো। অনেক বড় ধরনের আলোচনা, প্রিয় দর্শক। আমি পরিচয় করেছি আমাদের যারা আজকের অতিথি রয়েছেন, যারা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির রয়েছেন, তিনি নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক আছেন। এ কে এম পাটোয়ারি, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং রাজনৈতিক বিশ্লেষক আছেন। অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি চেয়ারম্যান জানিপক, এবং রয়েছেন ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ। আমি শুরু করছি যারা ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে সেনাবাহিনীকে নিয়ে একরকম সংশয় তৈরি করা হয়েছে, কেন এতটা স্পর্শকাতর খবর প্রচার করছে ভারতীয় মিডিয়া? আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি ইতিমধ্যে শুনেছেন দ্য ইকোনমিস্ট পত্রিকা একটি আছে, সেটিও একই খবর প্রচার করেছে, যে আহ, বর্তমান সেনাপ্রধানকে রিমুভ করবার জন্য অন্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যর্থ হয়েছে ইতিমধ্যে, আগামী কয়েকদিনের মধ্যে অন্য কিছু দেখতে পাবো, এবং ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরা হয়েছে। আপনার কাছ থেকে শুনতে চাই, স্যার বলছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের সহ আলোচক চারজনই আমার অত্যন্ত আহ, প্রিয় মানুষ, আপনাকে সহ। হাসান নাসির স্যার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার সিনিয়র কলিগ ইন আর্মি। আমরা একসাথে অনেক কাজ করি এবং করেছি, এবং আমরা নির্যাতিত 2009 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন ভাবে। পাটোয়ারি ভাই আমার অত্যন্ত কাছের মানুষ, লাইক এ ফ্যামিলি মেম্বার, আমার ভালো মন্দ খোঁজখবর রাখেন। অ্যান্ড সর্বশেষ কলিমুল্লাহ স্যার আমার সরাসরি টিচার। আমি সেনাবাহিনীতে যোগদানের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র ছিলাম, সূর্য সঙ্গে থাকতাম। স্যার আমার সরাসরি টিচার, গুরুজন। সো ইটস এ প্রিভিলেজ টু অ্যাটেন্ড এ ডিসকাশন লাইক এ ফোরাম লাইক দিস। সো আপনার এই প্রশ্নের উত্তর দিতে একটু আমাদের ইতিহাস দেখতে হবে। হালকা করে বলি যে যখন হিন্দুত্ববাদী সরকার সপ্তম, অষ্টম এবং নবম সেঞ্চুরিতে রুল করছিল এই উপমহাদেশে, তখন মুসলমান শাসকরা তাদের কাছ থেকে ক্ষমতা টেক ওভার করে, তাদেরকে পরাজিত করে। তার ভিতরে একজন ছিল লক্ষণ দাস, যে পিছনের দরজা থেকে পালিয়ে গেছিল। সেই লক্ষণ দাসের কাহিনী আবার পুনঃ আবর্তিত হয়েছে 2024 সালের 5ই আগস্ট, এই বঙ্গভূমিতে, এই বাংলাদেশে, এই উপমহাদেশে। হিন্দুরা তখনই, যখনই মুসলমান শাসকরা তাদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, তখনই এই হিন্দুত্ববাদী বীজ নতুন করে বপিত হয়েছে, বিজিবির বীজ বপিত হয়েছে। উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে শাস্তি দেওয়া। সেইখান থেকে সেইখান থেকে মোগল সাম্রাজ্য, সেখান থেকে এই ব্রিটিশ, এবং পাকিস্তান, বাংলাদেশ, এগুলোতে আমরা সব জানি। সো এই তাদের একটা এজেন্ডা ছিল যে মুসলমানদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়। আমি যে কথাগুলো আপনাকে বলছি সেটা আমার নিজের কথা না, সেটা একটা রিসার্চের বই। আমার আরেকজন টিচার ডক্টর ইমতিয়াজ একটা বই লিখেছেন, সেই বইয়ের ভিতরে আন্তর্জাতিক সম্পর্কের টিচার, যে সাউথ এশিয়ান পলিটিক্স অ্যান্ড রোল অফ স্মল স্টেট, এরকম একটা বইয়ের ভিতরে লেখা আছে এই কথাগুলো। আরো অনেকবার বলছি, প্রসঙ্গক্রমে আজকে আবার বলতে হচ্ছে। তো এই সুযোগটা মুসলমানদের উপরে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পেল 1756 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে, যখন ব্রিটিশরা ক্ষমতা গ্রহণ করলো। 200 বছর তারা হিন্দুদেরকে বেনিফিট দিয়েছে, আমি খুব সংক্ষেপে বলছি। সেইখান থেকে 1947, এই 1947-এ মুসলমানদেরকে যার পর নাই সীমাহীন ভাবে বৈষম্যের শিকার করে গেছে এই ব্রিটিশরা। আর পাকিস্তান সৃষ্টি হয়েছে পশ্চিম দিকে একটু ছোট জমি নিয়ে, আর বাংলাদেশে আরো কম জমি নিয়ে। এইটা লাহোর রেজলিউশনে যে মুসলিম, একাধিক মুসলিম স্টেটস, সেইটা হয়নি, একটি মুসলিম স্টেট হয়েছিল, এবং মুসলমানদেরকে ঠকানো হয়েছে। এবং এই যে অন্যায় করা হয়েছে, সেই অন্যায়ের রিমেডি একমাত্র এই উপমহাদেশ পুনর্ভাগ হতে হবে, হুম। ল্যান্ড পুনরায় ডিস্ট্রিবিউট হইতে হবে। তো এইটাও হিন্দুত্ববাদী সরকাররা জানে। সেইখান থেকে 47 থেকে 71 সালে তারা বাংলাদেশকে, যখন আমাদের মুক্তিযোদ্ধারা স্বাধীনতা অর্জনের কাছাকাছি চলে গেছে, সেই মুহূর্তে 15 দিনের জন্য এসে একটা 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 চ্যাম্পিয়নশিপ দেখাচ্ছে। তারা মূলত তাদের উদ্দেশ্যে সাপোর্ট করেছে, সেটা আমরা একাধিকবার বলেছি। এরপরে বাংলাদেশকে স্বাধীন করার পরে তারা বসেছিল একটা পাপেট গভর্নমেন্টের জন্য। শেখ সাহেব 1973 সালের শুরুতেই ইন্ডিয়ার আয়ত্ত থেকে সরে যায়, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স থেকে সরে যায়, মুসলিম ওয়ার্ল্ডের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেছিল।
আন্তর্জাতিক সম্পর্ক আরো প্রসারিত করার চেষ্টা করেছিল। সেইটা ইন্ডিয়ানরা বুঝতো যে শেখ মুজিব নিজেও রিয়েলাইজ করেছিল যে শুধু ইন্ডিয়ার সাথে সম্পর্ক বাংলাদেশ কখনো উন্নত হবে না, বাংলাদেশের প্রোগ্রেস হবে না। সেইটা 71 থেকে 2007 পর্যন্ত পারেনি। বলা হয়ে থাকে 2001 থেকে 6 অনেকটাই তখন তারা পেনিট্রেট করতে পেরেছে তখনকার বিএনপি শাসনামলে, যেটা যার মাধ্যমে তারা প্রথম অন-11 ঘটায়। এই অন-11 সরকারটাও ছিল এক ধরনের পাপেট গভর্নমেন্ট। সেইখান থেকে 2009 থেকে 2014 এটা কমপ্লিটলি তারা যেভাবে একটা সরকার চেয়েছিল ইন্ডিয়া, হিন্দুত্ববাদী সরকার, ঠিক সেইভাবে একটা সরকার গঠিত হয়েছিল। বাংলাদেশে শেখ হাসিনার সরকার ছিল ইন্ডিয়ান একটা এক্সটেন্ডেড সরকার, বিজেপি হিন্দুত্ববাদী সরকারের একটা প্রসারিত সরকার ছিল। তারা বাংলাদেশের স্বার্থ ভুলণ্ঠিত করে, বাংলাদেশের জনগণের স্বার্থ বিঘ্নিত করে ইন্ডিয়ান স্বার্থ দেখেছে, 120টা চুক্তি এবং সমঝোতা স্মারক করেছে। এখন যখন এই ইন্ডিয়ার পতন হলো, এই শেখ হাসিনা যখন পতন হলো, ইন্ডিয়া ভেবেছে যে এইটা শুধু শেখ হাসিনার পতন, এটা ইন্ডিয়ার পতন হয়ে গেছে। এবং এই কারণে তাদের মিডিয়া ব্যবহার করে তারা এরকম যাচ্ছে তাই বাজে খবর প্রকাশ করে। আমি তাদের একটা চ্যানেলে 2-3 দিন পার্টিসিপেট করেছি। এগুলো সব তাদের আনএডুকেটেড, তাদের মিডিয়া সার্বক্ষণিক যে হাফ করে, এডুকেটেড। সার্বক্ষণিক যে এখন এই বাংলাদেশ নিয়ে পড়ে আছে, এই মিডিয়া চালায় কিভাবে? সেটাই এইখানে আপনাকে আমি বলতে চাই যে আজকে যে শেখ হাসিনার সৃষ্টি হয়েছিল, যে মাফিয়াতন্ত্র সৃষ্টি হয়েছিল, সেখানে বড় একটা ভূমিকা ছিল মিডিয়ার। এই মিডিয়া কখনোই এই শেখ হাসিনা সরকারকে সমালোচনা করে নাই। তাদের প্রত্যেকটা মালিকের ব্যবসার স্বার্থ দেখার জন্য এবং ইন্ডিয়ার স্বার্থ দেখার জন্য তারা কাজ করেছে। কোনোদিনও মিডিয়া জনগণের পক্ষে তেমন কোনো ভূমিকা পালন করে নাই। জনস্বার্থে তারা কখনো বা সুকণ্ঠ ছিল না, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তারা তেমন সুকণ্ঠ ছিল না। সেই সরকার যখন সেই মিডিয়ার এই একইভাবে একটা মিডিয়ার ক্যারেক্টার ধারণ করছে ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই মোদির তুষ্ট মোদি কর্তৃক সৃষ্টি একটা মিডিয়া গ্রুপ সৃষ্টি হয়েছিল, যেটা বাংলাদেশে 2009 থেকে 24 পর্যন্ত একটা পাপেট, যেটাকে এমবেডেড জার্নালিজম বলে, যে শুধু এই তাদেরকে তাদেরকে এই পদলোহন করা এবং তাদের কোনো ভুল না দেখা, তাদের চুরি ডাকাতি লুটপাট মাফিয়াতন্ত্রকে তারা সবসময় প্রমোট করেছে। জনস্বার্থ কখনোই তারা প্রমোট করে নাই। ইন্ডিয়াতে এইরকম একটা মাফিয়া গ্রুপ, মিডিয়া মাফিয়া সৃষ্টি হয়েছে, ইনক্লুডিং এনডিটিভি। তারা জনগণের স্বার্থে এখন কথা বলতে পারে না। বাংলাদেশের মিডিয়ার যে রোলটা ছিল 2009 থেকে 24, ইন্ডিয়ান মিডিয়ার রোলটা অনেকটা এইভাবে হয়ে গেছে। যার জন্য তারা যখন দেখেছে যে বাংলাদেশে এই শেখ হাসিনার পতন হয়েছে, বাংলাদেশকে আর লুটপাট করতে পারছে না, বাংলাদেশের মানুষ স্বাধীনতার পক্ষে সোচ্চার, গণতন্ত্রের পক্ষে সোচ্চার, ন্যায় বিচারের পক্ষে সোচ্চার, এবং ইন্ডিয়ার বিপক্ষে যখন দাঁড়িয়ে গেছে জনগণের স্বার্থ উদ্ধার করার জন্য, দেশের স্বার্থ উদ্ধার করার জন্য, এইটা তাদের গায়ে আগুন লেগে গেছে। এই কারণেই তারা এখন এইরকম মিথ্যা, এইরকম প্রোপাগান্ডা, এইরকম একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চালাচ্ছে। আমরা সেনাবাহিনীতে জানি শত্রু রাষ্ট্র এগুলো করে। আপনাকে উদাহরণস্বরূপ বলি, উত্তর তাদের কোরিয়া এবং উদ্দেশ্যটা দক্ষিণ কি? আর কোরিয়ার যে তাছাড়া বর্ডার, তাদের মানে কাউন্টার পার্ট বাংলাদেশ মিডিয়া কি এ পর্যন্ত তাদেরকে কোনো ধরনের জবাব দিতে পেরেছে? তেমন এফেক্টিভলি পারছে না। কারণ আমাদের এই মিডিয়ার যে ক্যারেক্টার সৃষ্টি হয়েছিল, তারা তাদের বিজনেস রক্ষা করতে, তাদের সেই এক ধরনের পদলোহনকারী আচরণ রক্ষা করতে, তাদের প্রফেশনালিজম সরিয়ে তারা এখন তাদের বিজনেস রক্ষা করতে ব্যস্ত। যার জন্য সব বিএনপির লোক সেখানে ঢুকিয়ে দিয়েছে। বিএনপির লোক মনে করতেছে তারা একটা মিডিয়া পেয়ে গেছে, বাহাবা বাহাবা। কিন্তু এই মিডিয়া যে আবার সুযোগ পেলে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, বিএনপির বিপক্ষে দাঁড়িয়ে যাবে, সেটা তারা রিয়েলাইজ করছে না। জনস্বার্থে যেটা দরকার, এই মিডিয়াগুলোকে প্রফেশনালিজমে আনা, পেশাদারিত্ব ফেরত আনা। যে উদাহরণটা আমি দিতেছিলাম আপনাকে, উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার বর্ডারে যা হয় আপনি জানেন, যে উত্তর কোরিয়ার বর্ডারে বিরাট সাউন্ড বক্স লাগিয়ে, এটা মাইক্রোফোন আমাদের লাগাইয়া, সার্বভৌমত্বের প্রতি তো একটা না বড় ধরনের আঙ্গুল বলি তোলা। এটা শোনেন তো, এই হ্যাঁ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সম্পর্কটা আপনি জানেন। সেইখানে মাইক লাগিয়ে গালিগালাজ করা হয়, উচ্চ স্বরে কর্কশ যত বাজে শব্দ আছে সেইগুলা ব্যবহার করে। ওই পার্শ্ববর্তী বর্ডারের পাশে যারা থাকে তারা এগুলো শোনে, এবং এই ধরনের একটা মিডিয়া ক্যাম্পেন, নেস্টি মিডিয়া ক্যাম্পেন চালায়। এই যে শত্রু রাষ্ট্র এরকমই বিহেভ করে। বাংলাদেশের জনগণকে বুঝতে হবে, শত্রু রাষ্ট্র যে সমস্ত আচরণ করে, সুযোগ পেলে এনক্রোচ করতে চায়, সুযোগ পেলে ইনভেট করতে চায়, সুযোগ পেলে লুটপাট করবে, সুযোগ পেলে মানুষ হত্যা করবে, বর্ডারে হত্যাকাণ্ড চালাবে,
সুযোগ পাইলে অর্থনীতি লুটপাট করবে, এটা একটা শত্রু রাষ্ট্রের কাণ্ড। সো ইন্ডিয়া কখনই বাংলাদেশে, তাদের কিছু জনগণ আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু রাষ্ট্রীয় পরিচালনা হিসেবে, রাষ্ট্রীয় তাদের নীতি হিসেবে, তাদের পররাষ্ট্র নীতি এবং এই যে যে সমস্ত সরকার আসে তাদের একই ধরনের একটা পররাষ্ট্র নীতি ফলো করে। এই যে ডিগ্রিটা হয়তো কংগ্রেস ক্ষমতা থাকলে একটু কম থাকে, এখন এই যে অশিক্ষিত চাওয়ালা মোদি আসছে সেই সময় এইটা মানে বৃদ্ধি পেয়েছে। এবং বাংলাদেশের যে সমস্ত পলাতক খুনি আসামিদেরকে তারা রক্ষা করছে, এইটাই ছিল ইন্ডিয়ান পাপেট, পেনিট্রেটেড অ্যান্ড প্লান্টেড এজেন্ট। আজকে আর হাসান নাসির স্যার এখানে আছে, নাজমুল স্যার আছে, পাটোয়ারি আছে। আমি মনে করি বাংলাদেশে এখনই একটা আইন করা উচিত, পৃথিবীর অনেক দেশে এই আইন আছে, যে এনিমি অফ দ্য স্টেট। তাহলে এনিমি অফ দ্য স্টেট কে? যারা বাংলাদেশের টাকা লুটপাট করে, যারা ইন্ডিয়ান প্লান্টেড এজেন্ট ছিল, রয়ের ডিক্লার্ড এজেন্ট ছিল, যারা না, পালিয়ে গেছে, আপনি এই যারা দেখুন, ইন্ডিয়া ইন্ডিয়া যাদেরকে এখন আশ্রয় দিছে, ইন্ডিয়াতে বসে তারা ভোগবাদীতে লিপ্ত হয়েছে, ইন্ডিয়াতে বসে তারা এখন আরামায়েশ করে, হোটেলে যায়, সিনেমা দেখে, ওই 71 সালে যে ওই থিয়েটার রোডের মতো, এই হুম, যাদেরকে ইন্ডিয়া এখন আশ্রয় দিছে, তাদেরকে একটি আইন করে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আমি আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো, আইন করে তাদেরকে এনিমি অফ দ্য স্টেট ডিক্লার করতে হবে। তাদেরকে হয়তো ফিরে আনা অনেক মানে কঠিন, যারা কিন্তু বাংলাদেশ তাদের থেকে ইন ইন ইতিমধ্যে ইন ভারতে গেছে, এদের সবাইকে আপনি যে বলছেন এরকম ভাবে চিহ্নিত করতে? অফকোর্স দে আর দ্য এনিমি অফ তারা দ্য স্টেট। অনেকে অনেকে বাংলাদেশের একজন লোক যদি পালায় যায়, তার বিচার করে। আপনি জানেন ওই যে সালাউদ্দিন নামে এক ভদ্রলোক ছিল, তার তো বিচার করছে। বর্ডার থেকে পালাতে গেলে তারা গুলি করে, আর সেইখানে কোন কোন অবস্থা মধ্যে 2000 না 3000 লোককে তারা তারা প্রোটেক্ট করছে, তারা আশ্রয় দিছে, তারা তাদেরকে লালন করছে, পালন করছে। স্টেট ওয়ে দে আর দ্য এনিমি অফ দ্য স্টেট, সেইটা একটা আইন করে ঘোষণা করা উচিত, এবং ইন অ্যাবসেন্সে তাদের অবশ্যই বিচার হবে। এই প্রসঙ্গে আরেকটা বলে রাখি, ইউএন যেভাবে রিকমেন্ড করছে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের যে বিচারটা তারা রিকমেন্ড করছে ইউএন এ পাঠাবার জন্য, ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো আপনার প্রোগ্রামের মাধ্যমে, বাংলাদেশে এই বিচার হলে এক ধরনের কন্ট্রোভার্সি থাকবে, এবং কোনো কারণে যদি এই মাফিয়া আবার ফেরত আসে, বিএনপি অথবা যারা ক্ষমতা আসবে তারা যদি ভুলের সাগরে নিবেদিত হয়, সেই ভুলের মাধ্যমে মাফিয়া আবার ফেরত আসার সুযোগ থাকবে, তখন এই বিচার আর কিছু থাকবে না। এই বিচার এক তুড়ি থেকে আপনার জি, আপনার ডাস্টবিনে ফেলাই দেবে। সেই ক্ষেত্রে এখন যদি আন্তর্জাতিক ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল এই বিচারটা হয়, কোনো কন্ট্রোভার্সি থাকবে না। পৃথিবীর সবাই দেখবে যে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেইটার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে। এই সুযোগ যদি এই অন্তর্বর্তী সরকার মিস করে, সেটা একটা বড় ধরনের ভুল হবে, বড় ধরনের একটা অপরচুনিটি মিস হবে। ধন্যবাদ। যে আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি আপনার কাছ থেকে মানে সেনাবাহিনীর সেনাকুঞ্জে যে ঘটনা ঘটেছে, যেগুলি ভারতীয় মিডিয়া যেমন দ্য ইকোনমিস্ট পত্রিকাতে এসছে, বাংলাদেশ আর্মি কো প্লট থিকেন্স অ্যাজ প্রো পাকিস্তান অ্যান্ড লেফটেন্যান্ট জেনারেল পুট আন্ডার সার্ভিলেন্স, এই এখানে একটু বিস্তারিত মধ্যে আরো অনেক এগুলা করেছে। এগুলা সবই মোদির এমবেডেড জার্নালিজমের অংশ। বাংলাদেশ কিন্তু সেনাবাহিনী আসলেই অত্যন্ত কি অত্যন্ত সেনাকুঞ্জে বা পেশাদার। সেনানিবাসে এই ধরনের ঘটনা হয়েছে কিনা সেটা একটু এগুলা আপনার কোনো কাছে কিছু গেছি। হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা, বকওয়াস, অ্যান্ড এ মিডিয়া প্রোপাগান্ডা। বাংলাদেশ আর্মি অত্যন্ত প্রফেশনাল। বাংলাদেশ আর্মি জনগণের পক্ষে সবসময় দাঁড়িয়েছে, সবসময় জনগণের পাশে থেকেছে। আমি মনে করি বাংলাদেশ আর্মি সম্পূর্ণভাবে জেনারেল ওয়াকারের কমান্ডে সুন্দরভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। যদিও জনগণের আশা অনেক, সব আশা তো আর পূরণ হবে না, অনেকে আর্মির ইন্টারনাল মেকানিজমে জানে না। অতএব আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে কোনো সমস্যা আছে বলে আমি অন্তত জানি না। হয়তো কিছু স্বৈরাচারী দোষর ছিল, তাদের নতুন করে বিচার হওয়া উচিত, সেটা জনগণ আশা করে। আমি আশা করি আর্মি কমান্ড চ্যানেল সেটাকে মেনে নেবে। বাট জেনারেল জেনারেল ওয়াকার দুটো ইতিহাস সৃষ্টি করেছে। একটা হলো বাংলাদেশ একটা রক্ত গঙ্গা সে বন্ধ করেছে, আর একটা হলো ক্ষমতায় নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা গ্রহণ করে নাই, যেটা অনেক জেনারেল এই টেম্পটেশন থেকে সরে যেতে পারে না। এই ইতিহাস তিনি সৃষ্টি করেছে। আমি তাকে যতটুকু জানি তিনি গণতন্ত্রের পক্ষে থাকবেন, তিনি সুশাসন ন্যায় বিচারের পক্ষে থাকবে। তার জায়গায় থেকে অনেকের অনেক কিছু মনে হইতে পারে, 625 জন কিভাবে পালাই গেল, কিভাবে সেনাবাহিনীতে আশ্রয় নিল, সেটা নিশ্চয়ই তিনি জবাব দিয়েছেন জীবন রক্ষার স্বার্থে। ভবিষ্যতে সরকার হবে, তিনি তো বলেন নাই যে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। বর্ডার তো আর্মি পাহারা দেয় না, বর্ডার থেকে তারা পালালো কিভাবে? এগুলো তো তাদেরকে সব নিয়ে গেছে। এই যে মুজিব নামে একটা কুখ্যাত অফিসার, তাদেরকে এসে গাড়িতে করে নিয়ে গেছে। তো সেইটা তখনকার যে একটা আমাদের উইক একটা পুলিশি ব্যবস্থা ছিল, তারা রক্ষা করতে, দায়িত্ব ছিল এটা পুলিশের, এবং বিজিবির দায়িত্ব ছিল বর্ডার থেকে পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করা। সো
সমস্ত ঘটনা না থাকলে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে। সমস্ত কমেন্ট, এই কমেন্ট সুইপিং কমেন্ট, এটা ধর্তব্য না, ওটা বিবেচনা করা যাবে না। ইন্ডিয়া, সেম টু ইন্ডিয়া, যে তারা একটা এই বাংলাদেশের বিরুদ্ধে এরকম একটা মিডিয়া ওয়ার শুরু করেছে, একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা সবসময় চালিয়ে যাচ্ছে। এইটা বাংলাদেশের সচেতন মানুষ জানে, ইভেন ইন্ডিয়ান সচেতন মানুষও এটা জানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আহ জনাব অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই আসলে কি হচ্ছে ভারতে। আবার হঠাৎ করে ভারতীয় মিডিয়া কিছুদিন আগে রিপাবলিক বাংলা যেমন এরকম পাগলামি করেছিল, রিপাবলিক বাংলা, রিপাবলিক টেলিভিশন, তারা একদম উঠে পড়ে লেগেছিল সেই 5ই আগস্টের পরপরই। এখন আবার একইভাবে আজ তাক নামক একটি চ্যানেল অনেকেই দেখে মোটামুটি, কিন্তু যতটুকু শুনেছি ভারতে এই চ্যানেলগুলোর আসলে তেমন কোনো কদর নাই। তারা আসলে কিভাবে একটা অন্য একটা দেশের ব্যাপারে, তাও একটা স্পর্শকাতর প্রতিষ্ঠানের ব্যাপারে, সংস্থার ব্যাপারে এরকম কথা বলতে পারে। আবার সেখানে ভারতীয় সেনা প্রধানও কয়েকদিন আগে বলেছে বাংলাদেশের সরকার পরিবর্তন না হলে বাংলাদেশের হ্যাঁ, সরকার পরিবর্তন না হলে সেনাবাহিনীর সাথে ভালো সম্পর্ক হবে না, সম্পর্ক দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে না। তিনিও বা এই ধরনের কথা কিভাবে বলতে পারেন? বাংলাদেশের মানুষ কি, বাংলাদেশের সরকার, বাংলাদেশের কোন সংস্থা, টেলিভিশন চ্যানেল থেকে শুরু সাংবাদিক ভারতের কোনো বিষয় নিয়ে এভাবে কথা বলার কোনো সুযোগ আছে বা বলার কোনো প্র্যাকটিস আমরা করি কিনা? তাহলে কেন ভারত করছে? আর এগুলো করার ক্ষেত্রে পেছনে আসলে আর্থিক সহায়তা কিভাবে পায়? একটা টেলিভিশন 1 ঘন্টা এরকম কোনো অনুষ্ঠান করতে হলে বাংলাদেশে কয়েক লাখ টাকা পে করতে হয়। ভারতীয় চ্যানেল তো সেভাবে পে না করলে তো মনে হয় তারা এতটা উঠে পড়ে লাগার কথা না। কিভাবে এই আর্থিক সংস্থানগুলো তারা পাচ্ছে, কোথায় পাচ্ছে, কারা করাচ্ছে বলে মনে করেন? আর এই বিষয়গুলোর সত্যতা আসলে কি আপনার জানা মতো? ধন্যবাদ। দেখুন, আমাদের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মহোদয়ের সঙ্গে ভারতের সরকার প্রধানমন্ত্রী মোদির যে আলাপচারিতা বা কথোপকথন আমরা সবাই জানি, যেখানটায় শেষ হলো সেখানে মোদি ইউক্রেন প্রসঙ্গে চলে গেলেন। এখন ক্যাচটা ওইখানে। তারা যে মডেলটা সম্ভবত পার্সু করতে যাচ্ছেন, ইউক্রেন মডেল। আপনার ক্রিমিয়া প্রথমে আত্মীকরণের ঘোষণা দিয়েছিল রাশিয়ান ফেডারেশন। পরবর্তীতে গোটা চারেক প্রভিন্স তারা প্রথমে এথনিক রাশানদের দিয়ে করতলগত করে, পরে সেখানে নিজেরা কনসলিডেট করে আপনার গণভোটের আয়োজন করে রাশিয়ান ফেডারেশন ভুক্তির ব্যবস্থা করে। এবং সম্প্রতি ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের যে বৈঠক হচ্ছিল, সেখানে তারা এই প্রতিশ্রুতিতে পৌঁছেছে যে যুদ্ধ পূর্ববর্তী ইউক্রেনের যে আপনার মানচিত্র, সেটি আর থাকছে না। নতুন যে রিয়ালিটি, সেটা কগনিজেন্সে নিয়ে যদি কোনো পিস ডিলে যেতে হয়, ইউক্রেনকে নতুন বাস্তবতা স্বীকার করেই সেই অ্যারেঞ্জমেন্টে যেতে হবে। এই যে মডেলটা, এটা কিন্তু খুব বিপজ্জনক একটি মডেল ভবিষ্যৎ পৃথিবীর জন্য। এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং বাংলাদেশের এই যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক, তার সঙ্গে এইটার একটা ইনফারেন্স ড্র করা যেতে পারে। ভবিষ্যৎ যেটা অপেক্ষা করছে আমাদের জন্য, এক। দ্বিতীয়ত, আপনি জানেন যে সম্প্রতি জয়েন্ট রিভার কমিশনের বৈঠক ছিল ভারতে। আমাদের প্রতিনিধি দল গিয়েছেন এবং প্রথমবারের মতো তারা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি। চুক্তি আপনার যেটাকে বলবো আমরা যে এক্সটেন্ড করা, সেটা করতে তারা ব্যর্থ হয়েছেন। ভারতের সেনা প্রধান যে বক্তব্যটা রাখছেন, খেয়াল করে দেখেন, ইটস পার্ট অফ মিলিটারি ডিপ্লোম্যাসি। তারা যেটা বলছেন যে নির্বাচিত সরকার বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের সঙ্গে কোনো ডিলে যাবেন না। ডিল শব্দটা আমি ব্যবহার করছি আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের বক্তব্য থেকে আমি এই শব্দটি নিলাম। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটা ডান ডিলে যাওয়ার প্রত্যাশা করেন। তো ভারত কোন রকমেই আমাদের সঙ্গে কোন রকম সেটা তো ডিলে যাবে না আমাদের প্রধান যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা সরকার একজন ক্ষমতায় আছে। পলিটিক্যাল ফিগার, হি ক্যান সে দ্যাট, বাট হোয়াট অ্যাবাউট দ্য সেনা প্রধান অফ ভারত? সে কিভাবে এটাকে বলতে মানে পারে? তার সাথে এ- তো এ- বাংলাদেশ এ- কোনো ডিল করবে না, সে তো এটা পলিটিক্যাল পার্সন নন। আমি জয়েন্ট রিভার কমিশনের রেফারেন্সটা কেন দিলাম? বর্তমান হুম। সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমতা অধিষ্ঠিত আছে, ততক্ষণ পর্যন্ত ভারতের কোনো পক্ষ আমাদের সঙ্গে কোন রকমের
চুক্তি কিংবা কোন রকমের এমওইউ বা কোনো আন্ডারস্ট্যান্ডিং এ তারা যাবে না, তারা শুধুমাত্র বাণিজ্যটা করে যাবে। এই খেয়াল করে দেখেন রোজার সময়ও কিন্তু তারা প্রচুর আপনার কর্ন বা আপনার রাইস এগুলো রপ্তানি করছে বাংলাদেশে, এবং তারা তো বিপুল ঘটনা পরিমাণ দিয়ে বলেছিল আমাদেরকে কিছু বিদ্যুৎ দিবে না। বিদ্যুৎ রপ্তানি এখন আজকে আমরা বিদ্যুৎ আমাদের রপ্তানি দেশের করছে। সকল হুম দেখুন বিনা পয়সা তো দিচ্ছে না, আমরা হুম পে করছি, তারা বিক্রি করছে, সেটা কিন্তু পুরো দমে চলবে। কিন্তু কোন রকমের সৎ প্রতিবেশী সুলভ যে আপনার আন্ডারস্ট্যান্ডিং কোন ডিল, সেটাতে তারা যেতে নারাজ। আর যে বিষয়টা আপনার ভারতের গোয়েন্দা ব্যর্থতা আমি বলবো, খুব রিসার্চ বেশি উঠে পড়ে অ্যানালিসিস উইং লেগেছে আপনার দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছে, বাংলাদেশের জন্মলগ্ন থেকে বা তারও আগে থেকে। কিন্তু বিষয় যেটি, তারা যেই লোকগুলোকে এখানে স্পন্সর করত, লালন পালন করত, তারা তাদের যে ইন্টারেস্ট সেটা পুরোপুরি সার্ভ করতে পারেনি বা ব্যর্থ হয়েছে। সেই কারণেই তাদের সর্বশেষ যে ওয়েপন বা তাদের যে কন্ডুইট, সেটা হচ্ছে তাদের সশস্ত্র বাহিনী এবং তাদের যে ইস্টার্ন কমান্ড তাদেরকে অ্যাক্টিভেট করেছে। ধন্যবাদ। হ্যাঁ, কিন্তু আপনি বলেছেন তাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য চলছে। এই বাণিজ্য তো শেখ হাসিনার আমলেও ছিল, এবং আমরা জানি যে রোজার সময় শেখ হাসিনার আমলের সবচেয়ে দ্রব্যমূল্যের বৃদ্ধি সবচেয়ে বেশি হতো এবং আকাশচুম্বী হয়ে যেত। কিন্তু এই বছর এরকম কোনো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে কোনো হাহাকার আমরা দেখছি না। সেটা কি আসলে ভারত আমাদেরকে অতিরিক্ত সহায়তা করছে বলে মনে করেন, নাকি সেখানে, আমি যদিও এটা একটা অন্য টপিক বলছি এই কারণে যেহেতু আপনি বলছেন বাণিজ্য চুক্তি তাদের সাথে স্বাভাবিক আছে, ভারতীয় সহায়তা ছাড়াও এখন আমরা দেখা যাচ্ছে যে ভালোভাবে চলছি, এবং এই মুহূর্তে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমি আপনার কাছে মূল যে প্রশ্নটা করতে যাচ্ছি সেটা হলো যে যে নিউজগুলি প্রকাশ করা হয়েছে, আজও প্রকাশ করা হয়েছে, গতকালকেও করে, কনস্ট্যান্টলি তারা এটা করছে, প্রতিনিয়ত করছে, এগুলির সত্যতা কি? বাংলাদেশে কি বাস্তবতা আছে? মানে সেনাকুঞ্জে কি বা সেনাবাহিনীতে যেটি কি কোনো সেটি হচ্ছে বাস্তবতা আছে? আপনার কাছে খোলামেলা শুনতে চাই, আমাদের আপনার কাছে সব খবর থাকে স্যার, আপনি খোলামেলা বলুন আপনার কাছে কোনো নিউজ আছে কিনা জি সেনাবাহিনীর ভিতরে। আমার প্রিয়ভাজন সাবেক ছাত্র ব্যারিস্টার মেজর অবসরপ্রাপ্ত সারোয়ার যে বক্তব্যটি রেখেছেন, আপনার তার সঙ্গে আমি সুরে সুর মিলিয়ে বলবো, এর ন্যূনতম কোনো ফাউন্ডেশন বা ভিত্তি নেই। যেই আজ তক বাংলা, রিপাবলিক বাংলা, ইন্ডিয়া টুডে বা যেই আউটলেট গুলো এ ধরনের দ্য আপনার ইকোনমিস্ট। জি যে ধরনের বার্তাগুলো দেওয়ার চেষ্টা করছেন, তা সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে, আইএসপিআর এর পক্ষ থেকে কিন্তু রিজয়েন্ডার রিবাফ প্রদান করা হয়েছে ক্লিয়ার টার্মসে, এবং একেবারে আউটলেট কতগুলোর নাম উল্লেখ করে যে তারা যে বক্তব্য রাখছেন তা ভিত্তিহীন। এখন জনমনে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সেই জন্য আইএসপিআর আপনার সঠিক কাজটি করেছে। এখন এরপরও আমার ধারণা তারা থামবেন না, তারা কন্টিনিউ করবে। কারণ আমেরিকানদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে ফলো দ্য মানি, এবং সঠিকভাবেই যে বিনা পয়সায় তারা কিন্তু এই কাজগুলো করছেন না, কেউ না কেউ টাকা ইনভেস্ট করছে। এখন স্টেট অ্যাক্টররা করছেন না নন স্টেট স্টেট অ্যাক্টররা করছেন, সেটা এখন দেখবার বিষয়। আর আপনি জানেন যে আমাদের যে দলটি ক্ষমতা হারিয়েছে, যারা সরকারে ছিল, তাদের প্রচুর লোকজন ওই রাষ্ট্রে আশ্রয় নিয়েছে, এবং দেশের বাইরে অন্যত্র বিভিন্ন জায়গায় তারা মোটামুটি বিপুল পরিমাণ বিত্ত বৈভব তারা ট্রান্সফার করেছে, লন্ডারিং করেছে, তাদের নিয়ন্ত্রণে আছে। সেই অর্থের কিয়দংশ হয়তো তারা এখানে ব্যবহার করছেন। ফলে এই পরিপুষ্ট হয়ে একেবারে যেটাকে বলে আপনার পূর্ণ উদ্যমে তারা এই ক্যাম্পেইন গুলো পরিচালনা করছেন, এবং বিনা পয়সায় করছেন এটা মনে করার কোনো কারণ নেই। এখানে একটু জানতে চাচ্ছি কেন করছেন, এবং এই ব্যাকআপটা কে দিচ্ছে, কারা দিচ্ছে, এবং এর উদ্দেশ্য কি বলে মনে করেন? কারণ প্রতিনিয়ত এটা করে যাচ্ছে, এবং সেনাবাহিনী নিয়ে করছে, এবং ভারতীয় সেনা প্রধানও আবার একই কথা বলেছে। আপনি কি মনে করেন শুধুমাত্র টেলিভিশনটাই নির্দিষ্টভাবে এই ধরনের কথাগুলি বলছে বা নিউজগুলি ছাপাচ্ছে, নাকি এর পেছনে আসলে বড় ধরনের ষড়যন্ত্র বলুন বা পরিকল্পনার অংশ হিসেবে তারা এটা করছে, এবং এই পরিকল্পনার পিছনে কারা রয়েছে? দেখুন ভারতীয় সেনা প্রধান কিন্তু ইন ওয়ান অকেশন কথাটি বলেননি, বেশ কিছুদিন আগে একবার বলেছিলেন, সেটা রিইটারেট করেছেন নতুন প্রেক্ষিতে, নতুন দোতনা নিয়ে। ফলে এটা একটা পলিসি পারসুয়েন্স এর অংশ, সেভাবে বিষয়টাকে নিতে হবে। এবং ব্রডলি স্পিকিং একটা একাডেমিক পার্সপেক্টিভ থেকে দেখলে ইটস পার্ট অফ মিলিটারি ডিপ্লোম্যাসি।
তারা বলবার যেটা চেষ্টা করছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের সশস্ত্র বাহিনীর চিঠিপত্রের লেনদেন আছে, চিট আদান প্রদান করছেন, এবং দে আর ইন কমিউনিকেশন, ইন টাচ। এবং যেটা বলবার চেষ্টা করছেন, বার্তাটা যা চেষ্টা করেছেন, যে শেখ হাসিনা কে আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে প্রত্যর্পণ করা হয়েছে এবং একটি সামরিক বিমান ঘাঁটিতে তাকে নামিয়ে দেয়া হয়েছে। এবং আমাদের যেই যান বা উড়োজাহাজ, সামরিক উড়োজাহাজ নিয়ে গিয়েছিল ক্রুদের সহ, তারা সসম্মানে বাংলাদেশে ফেরত এসছে। অর্থাৎ এটা একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে হয়েছে। দুই রাষ্ট্রের সেনাবাহিনীর যে আপনার সম্পর্ক, তা ছিল এর ভিত্তি। এটি তারা বলবার চেষ্টা করছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যাচ্ছি ধন্যবাদ। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনার কাছে যাচ্ছি। আপনি বলবেন, দয়া করে একটু আনমিউট করে বলবেন। ডক্টর করিমুল্লাহর ওখান থেকে শুরু করব। জি, অ্যাজ ইউ উইশ। প্রথম বিষয়টা হচ্ছে, আমি গত 16 বছরেই থাকি, মানে 2007 সাল যোগ করলে আরো 2 বছর অ্যাড হয়। যদিও স্বাধীনতার পর থেকেই ভারত চেষ্টা করে আসছিল বাংলাদেশ স্বাধীন করার, যে দ্বিতীয় মূল তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা, প্লাস বাংলাদেশকে তাদের করদ-রাজ্য করা। সেই কার্যক্রমে কিছুদিনের জন্য হলেও তারা ব্যর্থ হয়, কিন্তু তাদের প্রচেষ্টা চলতে থাকে। এরই পরিক্রমায় গত 9 সালে আমরা দেখলাম, 7 8 সালে জেনারেল মঈন আহমেদের ব্যাপক সহযোগিতার কারণেই 8-এর যে নির্বাচন হলো, ওটাও কিন্তু ইঞ্জিনিয়ার্ড নির্বাচন, নিউট্রাল। আগের দুইটা ইলেকশনের মতো হয়েছে বলে আমি মনে করি না। দুইটা তো না, তিনটা, 91 সাল থেকে যে তিনটা ইলেকশন হয়েছে তার সাথে এটা পার্থক্য ছিল। তো সেই হিসেবে ভারতের যে চেষ্টা ছিল বাংলাদেশকে গ্রাজুয়ালি তাদের কন্ট্রোলে নিয়ে নেওয়া, এবং সেই কন্ট্রোলে নেওয়ার পরিপ্রেক্ষিতে তারা প্রথম যে অবস্টাকেল ফিল করে, যে প্রতিবারই তাদের চেষ্টাটা ব্যর্থ হয়ে যায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য। এই জন্য তারা এইবার যে প্ল্যান করে, বা আটঘাট বেঁধে নামে, যে প্রথম শুরুতেই তারা সশস্ত্র বাহিনীকে আক্রমণ করে এবং তাকে দুর্বল করে, যেটা আমরা সবাই জানি বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে। তো সেই পরিপ্রেক্ষিতে তারা একসাথে সশস্ত্র বাহিনী এবং বিডিআর কে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। এবং এই পর্যায়ক্রমে পরবর্তীতে গত 16 বছরে বাংলাদেশের সমস্ত প্রশাসন, পুলিশ বাহিনী বলেন, সব ক্ষেত্রে তারা তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সশস্ত্র বাহিনী তো আছে। এই কার্যক্রমের মধ্যে কিন্তু তাদের একটা ধারণা হয়ে গেছিল যে আস্তে আস্তে তারা হয়তো পুরো দেশটাকে তারা একটা ভ্যাসেল স্টেট বা তাদের করদ রাজ্য, আমি মনে করি না তারা আমাদেরকে কখনো পূর্ণ রাজ্যের মর্যাদা দিত। আমাদের থেকে সকল সুযোগ সুবিধা তারা নিত, এবং একটা পর্যায়ে করিডোরটা, যেটা আমি কয়দিন আগে মেঘালয়ের যেটা কি বলে, মেঘালয়ের যে প্রধান, উনি করিডোর একটা চেয়ে বসছেন। এটা কিন্তু চিফ তাদের মিনিস্টার মাস্টার প্ল্যানের চিফ মিনিস্টার মিস্টার সাংমা। চিফ মিনিস্টার জি শর্মা। সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি এটা তাদের একটা মাস্টার প্ল্যানের অংশ ছিল, যে আস্তে আস্তে তারা বাংলাদেশকে ব্যাপকভাবে তাদের প্রয়োজনে ব্যবহার করবে। এবং সেই স্বপ্নটা বাস্তবায়নের অংশ হিসেবে আরো কিছু কাজ হয়েছে। আমি মনে করি তারা চিকেন নেক, ওই করিডোরটাকেও তারা ইউক্রেন স্টাইলে হোয়াইট করার একটা প্ল্যান তারা করেছিল, এবং দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটা বসতি স্থাপন তারা করে গেছে আমাদের নলেজের বাইরে, বা আমাদের অবজ্ঞার কারণে তারা করতে সক্ষম হয়েছে। ওই বর্ডারিং স্টেটের, আমরা যদি দেখি আওয়ামী লীগে, সেই বর্ডারিং স্টেটের সমস্ত ভূমি সংক্রান্ত কর্মকর্তা বৃন্দ, তারা মোস্টলি ডাইহার্ট আওয়ামী লীগ অথবা হিন্দু ছিল। ওই এলাকার এনআইডি, জন্ম নিবন্ধন, সব কার্যক্রমের সাথেই তারা ইনভলভ। এবং আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনাকে গত 16 বছরের এই সমস্ত এলাকার ল্যান্ড রিলেটেড, বার্থ সার্টিফিকেট, এনআইডি, এই সংক্রান্ত যত পোস্টিং, অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছুতে যদি আমরা খেয়াল করি, যে এই কার্যক্রমগুলো গ্রাজুয়ালি ওই ইউক্রেনে যেটা হয়েছে, রাশিয়ান বর্ডারিং 4টা স্টেটে রাশিয়ান মেজরিটি পপুলেশন করে তাদেরকে রাশিয়ান পাসপোর্ট, ডাবল পাসপোর্ট দেওয়া হয়েছে,
এবং তারা পরবর্তীতে ভোট দিয়ে ইউক্রেন থেকে আলাদা হয়ে গেছে এই যুদ্ধের পর, রাশিয়ার সাথে সংযুক্ত হয়েছে। একই, আমার মনে হয় একই ধরনের একটা প্ল্যান তাদের ছিল এই আমাদেরও বর্ডারিং ওয়েস্টার্ন বর্ডার যেটা, ওই বর্ডারিং স্টেটের মধ্যেও এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা, যেটার একটা নাম আমরা জানতাম স্বাধীন বঙ্গভূমি আন্দোলন। এটা আমরা সবাই জানি, কিন্তু এটাকে নেগলেক্ট করছি, থ্রু আউট জেনেও না জানার ভান করছি বা মনে করছি এটা কিছুই না। বাট গত 16 বছরে কিন্তু এটা একটা ব্যাপক কার্যক্রম তারা এগিয়ে নিয়ে গিয়েছিল। এখন যেটা হলো যে এই তাদের একটা যে মাস্টার প্ল্যানে তারা নির্ভীক ভাবে এগিয়ে যাচ্ছিল শেখ হাসিনার সহযোগিতায় বা তার তথাকথিত সরকার, সেটাকে আমরা কিভাবে ইলেক্টেড গভর্নমেন্ট বলি। আমার কাছে অবাক লাগছে যে ভারতীয় সেনাবাহিনী প্রধান কেন কথা বলবে, এটা তো ভারত সরকার বলতে পারে। তখন আমরা তাদেরকে প্রশ্ন করবো যে 14 সাল থেকে যে ইলেকশন হয়েছে বাংলাদেশে, সেগুলো কি ডেমোক্রেটিক বা নিউট্রাল হয়েছিল? তাহলে ওই সরকারগুলো তো অবৈধ ছিল, তাদের সাথে একমাত্র ভারত প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভারত কেন হলো? তারা তাদের স্বার্থ সিদ্ধি করছিল, এই জন্য তারা তাদের দিয়েছে এবং তাদের সাথে কাজ করেছে এবং জনগণের এগেনস্ট, স্বার্থের এগেনস্টে তারা কাজ করে গেছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে ভারতের স্বার্থে কাজ করলে সে যেই আসুক না কেন সে বৈধ, যেভাবে আসুক, ইলেকশন হোক আর না হোক। 152টা সিট আনইলেক্টেড হবে, দিনের ভোট রাতে হবে, কোনো অসুবিধা নাই। তারপরে ইয়ে 24 সালে যেটা হলো এটা তো আরো ভয়ঙ্কর। আমি আমির ভোট, তুমি আমির ভোট, মানে একই দল দুই ভাগ হয়ে ইলেকশন করলো। এখন এইভাবে ইলেকশন গুলোকে যদি আমি বলি ডেমোক্রেটিক ইলেকশন, আমি তো মনে করি এবার যে সরকার এসেছে, আমি উপদেষ্টা পরিষদকে নির্বাচনের প্রক্রিয়াটাকে স্বচ্ছ মনে করছি না, কিন্তু যে সরকার এসেছে বা যে সরকারকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, এটা তো জনগণ করেছে। বাংলাদেশের 16 কোটি জনগণ এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকার আর দেশ দেশ শাসন করতে পারবে না, কেন তারা দেশ বিক্রিটা প্রায় সম্পন্ন করে ফেলছে। এবং আর সত্যিকার অর্থে যদি আর কয়দিন, আর 6 মাস বা 1 বছর থাকতো, আওয়ামী লীগ হয়তো বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ান আর্মিকে স্টেশন করে ফেলতো, করিডোরকে সিকিউর করে ফেলতো, সমস্ত পোর্ট তাদের কন্ট্রোলে নিয়ে নিত। সেখানে সত্যিকার অর্থে আমরা ওই যে যেটা আগেও বলেছি আপনার এখানে, আমরা শুধু একটা ফ্ল্যাগ এবং একটা রাজধানী নিয়ে নিজেদেরকে বলতাম আমরা স্বাধীন দেশ, বাট সত্যিকার অর্থে আমাদের কোনো কিছু থাকতো না। এখন এই ছাত্ররা হয়েছে বাগড়া দিয়ে ফেলছে এই আন্দোলন, ছাত্র এবং জনতা। আমি কিন্তু কোনো রাজনৈতিক দলকে ক্রেডিট দিব না, সত্যিকার অর্থে জীবন দিছে তারা। হতে পারে সেখানে তাদের কর্মী ছিল যারা সাফারার, যারা প্রতিদিন রাজনৈতিক অত্যাচারে অত্যাচারিত হয়ে অতিষ্ঠ হয়ে যারা রুখে দাঁড়িয়েছিল, এবং যার কারণেই শেখ হাসিনা গ্র্যাজুয়ালি তার পুলিশ বাহিনীকে কিন্তু রক্ষী বাহিনীতে রূপান্তর করেছে, আর্মিকে দুর্বল করেছে, সশস্ত্র বাহিনীকে দুর্বল করেছে, তাদের মেডেল টেডেল ড্রেস সবকিছু শান শওকত বাড়িয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মিলিটারি ক্যাপাবিলিটির উপরে কোনো জোর দেওয়া হয় নাই। ওয়ারাস পুলিশ তাদের যে আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বে থাকার কথা, তাদেরকে অটোমেটিক ওয়েপন দেওয়া হয়েছে, তাদেরকে স্নাইপার রাইফেল দেওয়া হয়েছে, এবং এই আন্দোলনের সময় এগুলা ব্যবহার নিশ্চিত করে ব্যাপক হত্যা এবং আহত নিশ্চিত করা, পঙ্গু, আজীবনের জন্য পঙ্গু নিশ্চিত করা হয়েছে। এই জিনিসগুলা দেখে তাদের একটা ধারণা ছিল যে তারা যে ব্যাপক অর্থ এবং যে রুট স্ট্যাবলিশ করে গেছে গত 16 বছরে সমস্ত প্রশাসন, পুলিশ, হয়তো তারা এই সরকারকে বেশি দিন টিকতে দিবে না। আমি মনে করি এই যারা কলকাতায় গেছে তারা কিন্তু পালিয়ে আরো দূরে চলে যাওয়ার কথা, ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে যাওয়ার কথা, তাদের প্রপার্টি, তাদের অ্যাসেটস আরো অনেক দেশে আছে, কিন্তু তারা এখনো পর্যন্ত কলকাতায় আছে এই ধারণায় যে এই আপা আসবে, আপা ফিরবে। এই আপা ফিরবের ইয়েতেই তারা তাদের যা কিছু টাকা ব্যাপকভাবে যেটা নিয়েছে, কলিমুল্লাহ সাহেব যেটা বলছেন, ব্যাপক একটা অংশ ভারতেও তারা রেখেছে এবং সেই অর্থগুলোই তারা ব্যয় করছে তাদের এই কার্যক্রম। আমার যেটা আশা করছি যে এরা যদি এই টাকা ব্যয় করে দেশের ভিতরে এবং ভারতীয় মিডিয়াকে ব্যবহার করে যে এই ক্যাম্পেইনটা না করত, তাহলেই তো আমরা, আমাদের সরকার যতই লিমিটেশন থাকুক, উপদেষ্টা মন্ডলী, ডক্টর ইউনূস তার
প্রজ্ঞা এবং তার জ্ঞান এবং তার অভিজ্ঞতা দিয়ে আমরা বাই দিস টাইম আরো অনেক এগিয়ে যেতে পারবো। আমি মনে করি হাঁটি হাঁটি পা পা করে আমরা যথেষ্ট প্রোগ্রেস করছি এবং ফার্মলি আমরা আগাচ্ছি। এই আগানোটা যদি ওরা বাধা না দিত, সরকারের বাধা ছাড়া আওয়ামী লীগ কিন্তু প্রায় বাধাহীন ভাবে 16 বছর দেশ শাসন করছে, কিন্তু জি। আমরা দেখছি এক পা আগালে তাদের 3 পা পিছনে ঠেলা টানতেছে। এই যে একটা কিছু তৈরি করা হচ্ছে, এটা কিন্তু দেয়ার জাস্ট স্পেন্ডিং দেয়ার, মানে যত হারাম টাকা কামিয়েছে, লুটপাট করেছে, সেই টাকাগুলোই তারা ব্যয় করছে। এবং গ্র্যাজুয়ালি দেখতেছি যে তাদের বাহিনী ওই ফক্সহোল থেকে বেরিয়ে বেরিয়ে এসে বিভিন্ন প্রোগ্রামে এক এক দিন এক এক জায়গায় এক এক রকম প্রোগ্রাম, তারা নতুন নতুন ইস্যু সৃষ্টি করে সরকার এবং দেশের পরিস্থিতিটা অস্থির করার চেষ্টা করছে। এই জিনিসগুলো আমার মনে হয় কঠোর হস্তে দমন করা উচিত। এবং এই যে আমরা সেনাপ্রধান যেটা পারছি না কেন, আমরা পারছি না বা পারছে না, এই সরকার পারছে না কেন, বা সেনাবাহিনীও এখানে কি ভূমিকা রাখছে? প্রতিনিয়ত সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের সেনাবাহিনী, আমার কাছে তো এটা অবাক লাগছে যে ভারতীয় সেনাবাহিনী প্রধান বলছে যে আমার উনি কিন্তু তাদের যেটা বলে সাউথ ব্লক ফরেন মিনিস্ট্রির পক্ষে বক্তব্য দিচ্ছেন, যেটা তার, আমি মনে করি তার লিমিটস এর বাইরে উনি কথা বলতেছেন। এটাকে আমি মিলিটারি ডিপ্লোমেসি বলবো না। মিলিটারি ডিপ্লোমেসি আসবে প্রথম যখন ফরেন মিনিস্ট্রির সাথে দুই দেশের মধ্যে সম্পর্কটা থাকবে, তারপরে সেকেন্ড স্টেপে আসবে। আগে রাষ্ট্র আসবে, তারপরে সামরিক বাহিনী আসবে। রাষ্ট্রকে বাদ দিয়ে সামরিক বাহিনী, দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক রাখতে পারে না, এটা কোনো সময় এটা বৈধ হইতে পারে না। সুতরাং এই কথাটাকে আমার প্রথম, আমি মনে করি আমাদের ফরেন মিনিস্ট্রি যেন বিবেচনায় নেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধান কি করে বলছেন যে মিলিটারি টু মিলিটারি কন্ট্যাক্ট খুব ভালো আছে। এবং উনি কেন বলবেন যে ইলেক্টেড গভর্নমেন্ট, গভর্নমেন্ট ইলেক্টেড কি ইলেক্টেড না, এটা তো বাংলাদেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগ ছাড়া আর তো কারো কোনো আপত্তি আছে বলে মনে করি না। তারা দেশটাকে ইলেকশনের সমস্ত সিস্টেম, গণতন্ত্রকে ধ্বংস করে গত 16 বছরের শেষ পর্যায়ে নিয়ে গেছে, নিঃশেষ করে হুম দিয়েছে। তাদের কাছে তো আমরা ইলেকশনের দাবি গ্রহণ করতে পারি না। তাদের কাছে, তাদের এখনো বিচার হুম হয় নাই, তাদের এখনো হিসাবে নেওয়া হয়নি, তারা সবাই পলাতক এবং তাদেরকে আমরা হুম পালাতে বাধ্য করেছি। তাদের যদি সাহস থাকে, বেগম জিয়া তো দেশ ছেড়ে যান নাই কখন, হুম জেনারেল এরশাদ তো মানে সসম্মানে জেলে গেছেন। কি অপরাধ করছেন কি করছেন না সেটা আলাদা বিষয়। শেখ হাসিনাকে বারবার কেন পালাতে হবে? সদল বলে নিয়ে পালাতে হবে না। টিচার, মসজিদের ইমাম পর্যন্ত নিয়ে, খতিব পর্যন্ত পলাতক। এই পৃথিবীর আর কোথাও কোনো ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটছে বলে আমার জানা নেই যে একটা সরকার যখন দেশ ত্যাগ করে বা পালায়, তখন তার সাথে তার সমস্ত সিস্টেম, এটাতেই প্রমাণ করে যে তারা কোথায় কোথায় তাদের অপকর্মটা করেছে। কোনো ক্ষেত্রেই তো তারা বাদ দেয় নাই। তার প্রমাণ হচ্ছে যে এই পলাতকের হিসাব নিলে আমরা জানতে পারবো। এখন হচ্ছে এদেরকে বিচারই এখন হলো না। আজকে মাত্র হুম কেবল হেফাজতের বিচারে মানে ইয়ার অভিযোগটা দায়ের হয়েছে। আমরা গত পরশুদিন দেখলাম এই আরো দু একটা মামলা, ওই অ্যাম্বাসাডার মারুফুজ্জামানের গুমের মামলা হয়েছে। এইগুলো হিসাবে আসতে হবে তো। ওয়ারেন্ট ইস্যু হুম হয়েছে, কিন্তু এখনো যারা ক্রিমিনাল, যারা আছে ইউনিফর্মের, যারা ক্রিমিনাল আর সাসপেক্টেড, সিরিয়াসলি সাসপেক্টেড যারা, তাদেরকে আমরা সারেন্ডার করতে দেখছি না। তারা যদি সারেন্ডার না করে, তাদেরকে প্রোটেকশনটা কে দিচ্ছে? অথরিটি দিচ্ছে, তাদের অর্গানাইজেশন দিচ্ছে। আমি যদি বলি যে হুম সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ তো অলরেডি তারা করে ফেলছে, লেট দেম ডিফেন্ড। যে হ্যাঁ আমরা অভিযোগ করছি, মিথ্যা বলতেছি, সারা দেশ জনগণ তাদের পারসেপশনটা ভুল, সেনাবাহিনীর কোনো জেনারেল বা কোনো কর্নেল ব্রিগেডিয়ার এই সমস্ত গুম খুনের সাথে লিপ্ত না, তাদের নামে যে দুর্নীতির যে গল্প আছে, ইভেন এখনো এই আমরা কি বলে রাজুকের ইয়েকে চেয়ারম্যানকে দেখছি, সিডিএর চেয়ারম্যানকে দেখলাম বরখাস্ত হইতে, মানে তাকে পদত্যাগ করা হলো এবং দুর্নীতির মামলা তাদের বিরুদ্ধে। আর কত আমাদের প্রমাণ দেখাতে হবে যে সশস্ত্র বাহিনীকে ব্যবসার থেকে বেরিয়ে আসতে হবে, এই সমস্ত কার্যক্রম থেকে বেরিয়ে তাদের দেশ রক্ষার কাজে তাদের নিয়োজিত হওয়াটা বাঞ্ছনীয়। এবং বাইরে যদি আসে, তারা এই দেশেরই সন্তান, সুতরাং এই দুর্নীতির ইয়ের বাইরে তারা থাকতে পারবে না। তাদেরকে বাইরে রাখতে হলে এই সমস্ত কার্যক্রম থেকে টোটালি তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকাতে হবে এবং তাদেরকে দরকার হলে ফেসিলিটি, আলাদা সুযোগ সুবিধা দিতে হবে। সবার সাথে জি। একপার করা যাবে। এই জিনিসটা করে আমরা সত্যিকার অর্থে কিন্তু মানে পুরো জিনিসটাকে ইয়ে করে ফেলছি। এবং ভারতীয় সেনাপ্রধানের এই কথাটা এখনো কেন ফরেন মিনিস্ট্রি ইন্ডিয়ান হাই কমিশনারকে কেন ডাকেন নাই বা তাকে কেন এই ব্যাপারে কোনো জি। প্রশ্ন করা হয় নাই, এটা আমার কাছে, আমরা কিন্তু এটা নিয়ে চিন্তিত যে এটা কেন করা হচ্ছে। একই প্রশ্ন। জি। জি, একই প্রশ্ন জনাব এ কে এম পাটোয়ারি আপনার কাছে, আপনি কি মনে করেন?
ধন্যবাদ সহ আলোচকদেরকে। আমার টকশো লাইফে এত আপনজনের সাথে একসাথে সবগুলি আপনজন একসাথে আসছে, এবং এদের চিন্তা চেতনার সাথে আমার সাথে বেশি একটা ডিফার করবে না। এনাদের সবাইকে মোটামুটি আমি জানি, ওনারা দেশপ্রেমিক, ওনাদের নীতি নৈতিকতা ধারণ করে। সেই সব কারণে এনাদের সাথে ডিফার করার কোনো স্কোপ নাই। তো আমি এখন আপনি যে বলছেন আপনি যে, আমি এখন প্রথমে হাসান নাসির সাহেব যে বললেন যে বাইরে যে গেছে, এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। বাইরে তো কোনো অফিসার আবেদন করে যায়নি, তাদেরকে এখানে যেমন রাজুকের চেয়ারম্যান সাহেবকে এখানে ওনাকে লেফটেন্যান্ট জেনারেল করবে না, সেই জন্য হাসিনার 11th আওয়ারে তাকে বাইরে থেকে ক্যান্টনমেন্ট থেকে সরাই দিলেন। পরবর্তী গভর্নমেন্ট এসে বললেন কি যে সেই তো ওই সময়ের চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয়েছে বলে তার চুক্তিটা বাতিল করলেন। আবার যখন সরকার এটা বুঝতে পারলেন, আবার ওই বাতিলের সিটি বাতিল করা হলো 1 মাসের ব্যবধানে। তো হাসিনার সময় তো কিছু কিছু লোকের তারা এই মূল স্ট্রিমের থেকে সরিয়ে দেওয়ার জন্য বাইরে সরাইছে। এখন আপনি যদি হাসিনার আমলে নিয়োগকৃত হিসেবে আপনি আবার ওটা বাতিল করেন, তাহলে তা ওই ওই লোকটার উপরে অফিসার করা হলো। হ্যাঁ, এটা সবার বেলায় প্রযোজ্য না, কিন্তু জালাল সিদ্দিকের বেলায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। জালাল সিদ্দিক একটা এডুকেটেড লোক, পিএইচডি করা ইঞ্জিনিয়ার মানুষ, এবং তার এখানে সুনাম আছে। তো ওখানেও গেছে, ওখানে সে ভালো কাজ করতেছে। এবং আপনি ওখানে যায় খোঁজ নিয়ে দেখেন যে কোনো জেনারেল এরকম দরজা খুলে চা খাওয়ায় লোকের কাজ করে দেয়। এই 2-3 মাসের মধ্যে সে এরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে আসছেন। বিনা কারণে তার চুক্তি, অনেকের চুক্তি আছে। আমরা আরো দেখতেছি হাসিনার আমলে অনেক চুক্তি করছে, একাধিক চুক্তি করছে, সেই লোক এখনো আছে। আর আর যে আরেকটা জিনিস যে বললেন, যে আপনি একটা কথা বলছেন যে মিডিয়া মিডিয়া কি এদের পয়সাটা কোথা থেকে পাইতেছে? পয়সা আমি আর আপনি দিচ্ছি। আপনি এখন জিজ্ঞাসা করতে পারেন আমরা কিভাবে দিচ্ছি। আপনি দেখবেন যে যারা স্যাটেলার আছে ইন্ডিয়া থেকে এখানে মাইগ্রেট করছে, এবং মাইগ্রেট করার পরে তারা কিন্তু অনেক ব্যবসা, হঠাৎ করে রাতারাতি তারা অনেক বড় লোক হয়ে গেছে, এবং ইন্ডিয়ান মালগুলো এখানে বিক্রি করতেছে। আপনি আমাদের ডলারে যদি কনভার্ট করা হয় বাংলাদেশের টাকা ইন্ডিয়ান রুপির মধ্যে বেশি একটা পার্থক্য না, প্রায় সমান সমান চলে আসছিলাম আমরা। এখন অথচ দেখেন ওই একই টাকা যদি মারুতি একটা গাড়ি ইন্ডিয়ায় কিনেন, আমাদের এখান থেকে 2 লাখ টাকা ডিফারেন্স হচ্ছে। এই 2 লাখ টাকা কোথায় যাচ্ছে? 1 লক্ষ টাকা রয়্যাল ফান্ডে দেওয়া হচ্ছে আমাদের অস্থিতিশীল করার জন্য। আমাদের কিছু ইয়ে আছে, যে দালাল আছে না, দালালদেরকে পিছনে ব্যয় করতেছে। আর একটা অংশ মিডিয়াকে তারা দিচ্ছে আপনার টাকা, আপনার শাড়ির লাভের টাকা, আপনার পেঁয়াজের লাভের টাকাটা নিয়ে একটা অংশ তারা ওখানে অলৌকিত ভাবে, হ্যাঁ, এটা আমাদের অনেকে জানেন না। আচ্ছা, আমাদের দেশে যে মারুতি গাড়িগুলি আসেন, এটা হলো ফল্টি ডিজাইন। এই যে অনেক সময় এটা অ্যাক্সিডেন্ট হয় রাস্তার মোড়ে, টার্ন করলে ওটা ব্যালেন্স রাখতে পারে না, কারণ সেসিসটা হলো ডিফেক্টিভ। আমাদের দেখেন একটা শার্ট আপনি ডেভেলপমেন্ট স্টোরে যে টাকা পাবেন, একই শার্ট বাইতুল মোকাররমে গেলে 50 টাকা 100 টাকা পাচ্ছেন, আপনি 100 টাকা করে জায়গায় জায়গায় বিক্রি করছে। কারণ কি? কারণ ওটা ডিফেক্টিভ আছে বুতামে, কলারে, কোনো কোনো যা ডিফেক্ট হচ্ছে, তখন এটার স্টক লট হিসেবে গার্মেন্টস ওয়ালারা বিক্রি করে দেয়। আমাদের ওইখানে যারা এই ফেরিওয়ালারা ওখানে এনে গুলশানে বিক্রি করে। ঠিক আমাদের এখানে ইন্ডিয়ান যে ডিফেক্টিভ কিছু গাড়ি উৎপাদন করছে, যেগুলি এরকম কাট পিস বাইরে হচ্ছে, ওইগুলি আমাদের এখানে লোক নিয়ে আসতেছে। এবং যারা নিয়ে আসতেছে তারা যখন সরকারের পাওয়ারে থাকে, তাদের খুব আস্থাভাজন লোক, এবং সরকারকে এটার একটা প্রফিটের অংশ সরকারের ফান্ডও দেয়। না হলে দেখেন আমাদের বড় বড় পার্টিগুলোর ফান্ডে এত টাকা কোত্থেকে আসতেছে? আমাদের যে খুনিরা যে বাঁচতেছে কিভাবে বাঁচতেছে? তো এখন আপনি যদি সত্য সব কথা বলেন, সব কথা বললে তো আপনি তো টিকতে পারো না। আমাদের দেশের সরোয়ার সাহেব অনেক ফাইট করছে, ফাইট করার পরে তারপরে কত কিছু প্রবলেম তাকে ফেস করতে হয়েছে, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। তো রিয়েলিটি তো এটা। আমাদের রাজনীতিবিদরা অনেকে বড় বড় কথা, ভালো কথা, হ্যাঁ, অনেক শুনতে তো ভালোই শোনা যায়, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবতা হলো, তাদের যে আপনি জিজ্ঞাসা করেন আপনার সময় এই খুনির এই খুনি, কিছু খুনি আছে, চিহ্নিত খুনি আমরা সবাই জানি। ওই গভর্নমেন্টের আমলে, বিএনপির আমলে প্রোটেকশন পাচ্ছে, আবার আওয়ামী লীগের আমলে প্রোটেকশন পাচ্ছে। তারা কিভাবে পাচ্ছে? আবার আর্মিও তাদের প্রোটেকশন দিচ্ছে। তো এখন এই যে ব্যাপারগুলি আছে, এই ব্যাপারগুলি তো আমাদেরকে ইয়ে করতে হবে। আর ভারতের যেটা বলছেন আপনি, ভারত কেন আপনার এত মাথা ব্যথা কেন তাদের? ভারতে যখন পাকিস্তান একসাথে ছিল, তখন তারা এখানে একটা টেনশন থাকে বর্ডারে, তাদের অনেক ডেপ্লয় করতে হয়, অনেক সংযম করতে হয়, অনেক রাষ্ট্রীয় ব্যয় হয়। তখন তারা আমাদের বঞ্চিত হওয়ারটা এজিটেশনটা তারা কাজে লাগায়া, পাকিস্তান মোটা বুদ্ধিরা তারা এখানে আমাদের প্রাপ্যগুলি আমরা দিচ্ছে না, এখানে বঙ্গবন্ধু আমাদেরকে উত্তেজিত করছে, আমরা বুঝি না বুঝে আমরা আফটার এফেক্ট কি হবে, লং রান কি হবে, সেটা বিবেচনা করে আমরা আমরা যে কাজের মধ্যে গেলাম। সেই জন্য তারা ওই পাকিস্তানকে শত্রুর হাত ভাঙিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের সহযোগিতা করার, সহমর্মিতার জন্য তারা আমাদেরকে হেল্প করে নাই। তার প্রমাণস্বরূপ বলে দেখেন, আমাদের যখন প্রয়োজন হয়, আমরা আমরা রেশন পাই না, চাল পাই না, আমরা পেঁয়াজ পাই না। এই যে এখন দেখেন পেঁয়াজের দাম ওরা দিচ্ছে না, তাহলে পেঁয়াজের দামটা এখন স্থিতিশীল আছে কি করে?
কারণ ওই যে যে কতগুলি লোকে এখানে যারা ইম্পোর্ট করে এই এই মাফিয়ারা সম্পূর্ণ সরকারের আশ্রিত। তো তারা তখন নিয়ন্ত্রণ করে ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাথে, তাদের একটা যোগাযোগ আছে এবং বলে এই সময় তোমরা পেঁয়াজ বলবো যে আমরা দিতে পারবো না, খালি একটা নিউজ করবা, তাহলে আমাদের সুবিধা হয় লাভের জন্য। এবং এটার একটা বড় অংশ হাসিনার নিজের ফান্ডে যাইতো এই টাকাটা। তো সেই জন্য এই কটাগুলো ইউনুস তো তা করতেছে না, যার ফলশ্রুতিতে এখন দেখেন একই জিনিস, একই পাবলিক, একই জনসংখ্যা, কিন্তু পেঁয়াজের দাম এখন বাড়তেছে না। কাঁচামরিচের দাম চাই আমরা 1200 টাকা করে কিনছি, এখন আর বাড়তেছে না। হ্যাঁ, তো এটা হলো ওই কারণটা। এখন যদি ঘটক যদি বিয়ে করতে চায় তাহলে সেখানে ঘটকালি হবে। তো যেখানে রাজনীতিবিদের ভিতর ওখানে দূষিত হচ্ছে, তাহলে এখানে আসবে কোত্থেকে? সমস্যাটা সমাধান কোত্থেকে আসবে? আর আপনি আর্মি যেটা বলতেছে, আমার হাসান নাসির সাহেব যেটা বললেন, আপনি শত্রুপক্ষ তো আপনাকে কোমল বিছনা, আপনি গোলাপের বিছনা বিছাই দিবে না। আপনি মনে রাখতে হবে আপনাকে সব সময়, আপনাকে যে আমার প্রতিপক্ষ, আমার শত্রু আমাকে করবে, সকল বাধা অতিক্রম করে কি করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করব, সেটা আর্মিরা সেভাবে প্ল্যান করতে হবে আর্মিদের। কিন্তু এখন ওই রকম প্ল্যান করার লোকেরা, হাসান নাসিররা দেখেন প্রমোশন পায় না, তাদের বাইর করে দিচ্ছে, অনেক উপযুক্ত লোকদের বাইর করে দিচ্ছে। যার জন্য আমি ইতিপূর্বে আপনার চ্যানেলও বলছি যে টপ 10 কাউকে আপনি এখন কোনো বাহিনীর প্রধান পাবেন না, যে সে তার বেসের প্রথম ব্যক্তি। হ্যাঁ, তাহলে কেন মেধাতে সে প্রথম হলো, এখানে আসার পর কেন হচ্ছে না? আবার একটা দেখেন, পুলিশে যে চলে গেছে ওই সময় প্রমোশন পায় না, তাদের পুলিশের অ্যাবজর্ব করছে, কিন্তু আর্মির কি একটা লোক তারা কি বঞ্চিত হয় নাই? আর্মি তো বঞ্চিত হয়েছে। আর্মির দুর্বলতা আছে, সেটাও কথা বলবো, আবার বঞ্চিত হলে সেটাও আমরা কথা বলতে হবে আমাদেরকে। তো এখন এটা নিয়ে কিন্তু কথা একটা মিডিয়াতে আমি দেখলাম না, শুধু আমি বললাম যে ভাই আর্মি যারা বঞ্চিত হচ্ছে তাদেরকে, যেমন হাসান নাসিরদেরকে জেনারেল করে নাই, এখন হাসান জেনারেল করে তারা পোস্টিং করে না, করে না কেন? দরকার বিডিআর পোস্টিং দেয় না কেন তাকে? দিচ্ছে না তো তারা। তাহলে এখন তো ইন্টারিম গভর্নমেন্ট, এখন তারা তো এটা করতে পারে। কেন সরকার তো একটা ইনকোয়ারি কমিটি গঠন করতে পারে যে মেধার ভিত্তিতে কেন আর্মিতে রিক্রুট করা হয় না, কেন জানে কম মানে বেশি লোকজনের কেন নিয়ে আসছে? আজকে দেখেন, সত্য কথা বলতে গেলে এখন যারা আসছে অনেকেরই আছে র্যাঙ্কের সাথে তার বিদ্যা বুদ্ধির সাথে মিলতেছে না। আমরা এটা প্রশাসন, সিভিল প্রশাসন হচ্ছে সব জায়গায় হচ্ছে, এখন বলবে যে এটা বেশি বেশি কথা বলতেছে, কিন্তু এটা রিয়েলিটি তো তাই। তো এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট তো এটা সলিউশনও তো দেখতে হবে, ইন্টেরিয়াম গভর্নমেন্ট সলিউশন যাচ্ছে না। তাহলে আপনি যেটা বললেন যে এই মিডিয়া কোত্থেকে টাকা পাচ্ছে, আপনারা তো গভর্নমেন্ট কোনো প্যাট্রোনাইজ করতেছেন, আপনি যে এতদিন পর্যন্ত সংগ্রাম করতেছেন, আপনি কি কোনো গভর্নমেন্ট থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আরো যত রকমের বাধা আছে, বাধা আপনার পা ধরে টেনে ধরে রাখতেছে। তো আমরা প্রতিকূলের সাথে যুদ্ধ করতেছি, আমাদের ব্যবসায়ীরাও তাই করতেছে, তাদেরকেও একটা ফেসিলিটেট করবে, সেটা করতেছে না। কোন জায়গায় কোন একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে দুনিয়ার সব রকমের কথা বলবে। আপনি একটা নিজের জায়গা আছে, বাড়ি করতেছে, লোন নিতে গেলে আপনাকে 17 রকমের কন্ডিশন দিবে। তাহলে ডিফল্টার হচ্ছে কেন ভাই? হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আপনি বাড়ি করবেন, জমি নিয়ে তো আপনি চলে যেতে পারবেন না। তাহলে এই টাকাটা ইনভেস্ট করলে এখানে আপনি সরকারও আসবে, আপনারও লাভবান হবে, নাগরিকও লাভবান হবে, বাড়ি ভাড়াও কমবে। কিন্তু সেটা তো প্ল্যান তো আপনি পলিসির মধ্যে দেখেন গলতটা কোথাও জায়গায়। আমার এখানে আপনি দেখেন তো আমাদের দেশে এই যে কি করে এতগুলি ইন্ডিয়ান গাড়ি চলছে, আপনি রাস্তায় কদিন মধ্যে চলতে পারবেন না। ঢাকা শহরে হুন্ডার জন্য হিরো হিরো হুন্ডা এগুলো নিয়ে আসতেছে, কারা নিয়ে আসতেছে? যারা নিয়ে আসছে তারা এখানে সেটেল হচ্ছে, কিন্তু তারা স্বাধীনতার পরে। এরা আগে কিন্তু ইন্ডিয়ান অধিবাসী ছিল, যদিও মুসলমান। এরা কিন্তু হিন্দুর চেয়েও খারাপ, কিছু কিছু লোক হিন্দুর চেয়েও খারাপ। ন্যাশনাল ইন্টারেস্ট তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হলো লাভ করবে। আর ওখানে তো বাড়িঘর আছে এখনো, ওখানে যে ও টাকা পারবে, এদিকে ঝামেলা হলে ওখানে চলে যাবে। আমি একবার জমির জমিরকে বলছিলাম, আমাদের ফরেন সেক্রেটারি, সে খুব গুণগান গাইতেছে, এখন উনি এখনো হয়তো জীবিত থাকলে শুনবেন। আমি বলি এত গুণগান গাইলে ইন্ডিয়া থেকে আসলেন কেন? এত ভালো জায়গা থেকে ফেলে আসলেন কেন? নিশ্চয় আত্মীয় স্বজন রেফট হয়েছে, এই জন্য তো আইসেন, আবার এখন গুণগান গাইতেছেন। পরে ওখানে আপনার মাই টিভিতে ওই পরে করে বলে কি আপনি তো 1 মিনিট শেষ করে, আমি তো আপনি যে বেরু বাড়ি, আপনি বলছেন আমাদের তাদের কি কৃতিত্ব দিব, এরা আমাদেরকে করিডোরটা দিয়েছে, করিডোরটা সন্ধ্যার আগে বন্ধ হয়ে যায়। তা আমরা যে বেরু বাড়ি এতদিন আগে দিলাম, সে ডিসক্রেডিটটা বলে না, ক্রেডিট আপনারা নিচ্ছেন, নেন, অসুবিধা নাই, ডিসক্রেডিটটাও আপনারা ইয়ে করেন। তো এখন আমাদের রিয়েল সরকার পরিচালিত রিয়েল প্যাট্রিয়ট লোক আসে নাই, বা এখন রিয়েল প্যাট্রিয়ট লোকদের সমাগমন করতে পারে নাই। ইভেন ইউনুস গভর্নমেন্ট সাহেব দেখেন অ্যাডভাইজার নেওয়ার সময় কিভাবে কিসের ভিত্তিতে নিছে, কিসের ভিত্তিতে? রেশন চোর অ্যাডভাইজার, রেশন চোরের জন্য চাকরি চলে গেছে নাচা নাচি, যারে আমি নামটা বলতে চাই না। আরো এরকম আরো অনেক লোক আছে, আরো লোকের এরকম আনছে, যার বাপে বলৎকারের দায়ে দেশ থেকে তাড়াই দিছে, সেই লোকেরও আবার বিশেষ সহকারী আনছে। তো এই আমি যদি আমার কাছে নাম চাই, আমি নাম দিব। হ্যাঁ, সরকার আমার কাছে নাম চাক, আমি যে এটা বলছি কেন এবার সত্য কিনা হাসান নাসির সাহেবও জানে কিছুটা। হ্যাঁ, তো এখন ঘটনা হয়েছে যে না, এই যে এটা আমাদের এটা পাটোয়ারি ভাই, আপনি এখানেই নাম বলতে পারেন, বিকজ ইট ইজ দ্য না রাইট আমি টু এখন নো। না এটা আসলে এটা কাউকে ডিসক্রেডিট আমরা না। আমরা ওটাতে যাচ্ছি না আপনার কাছে। আচ্ছা, আমি ওটা যেটা নাই বলতে বলি, চাচ্ছি সেটা হলো আমি আপনাকে সেটা হলো সেটা হলো আপনার সেটা হলো এখন ভারতের যে ভূমিকা বা মিডিয়ার যে ভূমিকা, ভারতীয় মিডিয়া তারা শুনেন আসলে
শুনে তারা আমি এই আপনাকে যে বলি, তথ্যগুলো দিচ্ছে এগুলির সাথে আপনার জানা মতে আসলে বাস্তবতার সম্পর্ক কতটুকু? আসলে কি সেনাবাহিনীতে এরকম কোন অস্থিরতা রয়েছে? না শোনেন এই জায়গাটা আমি বলে বলি, শেষ করবেন আমি। আমি প্রথম কথা বলবো সাগর সাহেব, আমি প্রথম বলবো আমার এখানে কি হয়েছে না হয়েছে হিসেবে বলার আগে তার মাথা ব্যথা কেন। পিঁপড়া দেখবেন গড়াগড়ি খায়, পিঁপড়া কিন্তু ডিসিপ্লিন মানে চলে, কিন্তু মাঝে মাঝে দেখবেন এলোমেলো ছোটাছুটি করতেছে আবার গড়াগড়ি খাচ্ছে কেন? তার পেটে কামড় হলে, পেটে ব্যথা হলে তখন সেই পিঁপড়া এই ধরনের আচরণ করে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে হ্যাঁ, পাচ্ছেন? বলুন বলুন, আপনি কথা বলুন, শুনতে হ্যাঁ। পাচ্ছেন? এই পিঁপড়া দেখবেন ডিসিপ্লিন মানে চলে, পিঁপড়া কিন্তু সবচেয়ে ডিসিপ্লিন ইয়ের মধ্যে, ইয়ের মধ্যে অন্যতম। কিন্তু মাঝে মাঝে তারা কিন্তু এদিক ওদিক ছুটাছুটি করে গড়াগড়ি খায়, কারণ তখন তার পেটে ব্যথা আরম্ভ হয়। এই পোকা বিশেষজ্ঞরা বলছে যে যখন তার পেটে ব্যথা শুরু হয় তখন সে এরকম করে আচরণ করে। তো ইন্ডিয়া এরকম আচরণ করছে, আমরা সঠিক পথে থাকলে ইন্ডিয়ার টার্গেট তো বিডিআরটা শেষ করছে। আমি আমি এর আগেও বলছি আমি, এখন তাদের টার্গেট হলো একটাই আছে, তাদের টেনশন এখানে আগে মনে করছে টেনশন হবে না, দেশ স্বাধীন হলে আমাদের পক্ষে নামে বন্ধুর নামে বন্ধু, বন্ধু বন্ধুর নামে মাত্র বন্ধু, বন্ধু হিসেবে শত্রুর ভূমিকা সব পালন করা। বন্ধু তো কাকে বলে, শত্রু কাকে বলে, এটা বাঙালি তো সবাই জানে। বন্ধু কি বন্ধুর মতো আচরণ করছে তারা। এখন এখন ঘটনা হয়েছে কি, এই এইগুলি তারা করতেছে, তারা আমরা আমাদের আর্মি সঠিকভাবে আছে বিদায় এরা এইগুলি করতেছে। শেরেবাংলা একবার বলছিল, শেরেবাংলাকে তার পিএস বলছে স্যার আনন্দবাজার তো আমার খুব সমালোচনা করে, বলে তাইলে আমি সঠিক পথে আছি। যদি প্রশংসা করতো তাহলে বুঝতাম আমি সঠিক পথে নাই। তো আর্মি সঠিক পথে আছে বিদায় ওরা ওদের পেটে কামড় হচ্ছে, এরা গড়াগড়ি এইসব প্রপাগান্ডা করতেছে। এবং তারা ওই ওই যে আজ তক অন্যান্য এনডিটিভি ওগুলিকে তারা ফাইন্যান্স করে। ফাইন্যান্সটা আপনার এখানে শাড়ির প্রফিট, আপনার পেঁয়াজের প্রফিট, আপনার ওই যে মারুতি গাড়ি আসতেছে ওখানের এই যে ডিফারেন্সটা নেয়, বাড়তি কিছু অ্যামাউন্ট ওরা বলে দেওয়া হয় ওদেরকে যে এখানে 2 লাখ টাকা অতিরিক্ত হবে, 1 লাখ তুমি রবার ফান্ডে দিবা। ওই টাকাটা আমাদেরকে অস্থির করে। আমাদের এখানে ওসি কিনে, আমাদের এখানে কিছু এই লাফাঙ্গা দালাল শ্রেণীর লোক কিনে, সাংবাদিক কিনে, যার জন্য ইতিপূর্বে দেখছেন না তাদের ব্যাপারে কত দালালি, কিভাবে দালালি করতো। হ্যাঁ, হাসিনার প্রেস কনফারেন্স দেখেন নাই? দেখছেন তো সবই। তো এই যে হুম এইগুলি হুম, করতেছে, এখন আমাদের আসল জায়গায় মাথা ব্যথা পায়ে মলম দিলে তো হবে না, যে সঠিক জায়গায় তো আমাদেরকে ই করতে হবে, আমাদের সঠিক জি জায়গাটা চিহ্নিত করতে হবে, সঠিক করে চিহ্নিত কইরা তারপরে আমাদেরকে ইয়ে করতে হবে, অগ্রসর হইতে হবে। জি জি বুঝছেন যে এখন আপনি তো আপনার আর- উত্তর পাইছেন, তাহলে আপনি উত্তর পাইছেন জি আমি কেন মিডিয়া করে ইন্ডিয়া কেন এইসব করতেছে। কিন্তু আমাদের আর্মিদেরকে সিরিয়াস হইয়া মেধা মেধা আগে যা হয়েছে হয়েছে না হয়েছে, এখন মেধার ভিত্তিতে টপ 10 গুলি যারা ভালো করতেছে ডিসিপ্লিন গ্রাউন্ড বাদ দিয়া, যদি কেউ চুরি করে টাকা থেকে ওটা বাদ দিয়া বাকিগুলি এখন থেকে পিছিলা ভুলে যায়, সামনের দিকে এই মেধা সম্পন্ন লোকের আনতে হবে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড তারা কম্পিটিশনে যাবে। ইন্ডিয়ার এই ঠান্ডা মাথার লোকের সাথে তারা যুদ্ধ ওয়ার টেকনোলজিতে ট্যাকটিক্সের মধ্যে যাবে। তাহলে ওই ট্যাকটিকটা বুঝতে গেলে আমাদেরকে সেই ধরনের লোক তো আরবিতে আনতে হবে, উপরের লেভেলে আনতে হবে, তাহলে এটা সমাধান হুম, হবে, তাহলে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে। জি, একদম স্পষ্ট। প্রিয় দর্শক, আপনারা কি জনাব এ কে এম পাটোয়ারির সাথে একমত কিনা এবং অন্যান্য বক্তাদের সাথে একমত কিনা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে 4 জন সম্মানিত অতিথি রয়েছেন, এই কারণে কোনো দর্শকদেরকে আজকে যুক্ত করতে পারছি না। আমি দ্বিতীয় সেগমেন্টে চলে যাই। ব্যারিস্টার সারোয়ার হোসেন, আমরা গতকালকে দেখেছি শাহবাগ জুড়ে বেশ আন্দোলন হচ্ছে। যে আন্দোলনকারীরা সেখানে আন্দোলন করছে, তাদের দাবি হলো ধর্ষণ, খুন, হত্যা যা কিছু বর্তমানে হচ্ছে এগুলির বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। বিশেষ করে ধর্ষণের বিষয়টা তো আপনি জানেন যে একটা শিশুকে কিভাবে ধর্ষণ করেছে, আর বিভিন্ন জায়গায় ধর্ষণের ঘটনা করেছে। হঠাৎ করে এরকম ধর্ষণ, ছিনতাই এরকম বেড়ে যাওয়ার পেছনে কারণ কি? আর হঠাৎ করে আবার এই বিষয়গুলির বিরুদ্ধে দাঁড়িয়ে শাহবাগে একত্রিত যারা হয়েছে তারাও 24-এর আন্দোলনে তাদেরকে দেখা যায়নি। তারা শাহবাগ আন্দোলনে ছিল, এখন তাদেরকে ঘিরেও দেখা যাচ্ছে বেশ বিতর্ক তৈরি হয়েছে এবং তাদের কাউকে কাউকে গ্রেপ্তার করবার জন্য দাবি জানানো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির এরকম মিছিল হয়েছে। এর পেছনে আসলে অন্য কোনো রাজনৈতিক কোন পরিকল্পনা দেখেন কিনা, নাকি ঠিক স্বাভাবিক প্রক্রিয়াতে এই আন্দোলনগুলি হচ্ছে? পুলিশের উপরে দেখা যাচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে আক্রমণ করা হয়েছে, পুলিশও আক্রমণ করেছে, বাট পুলিশের উপরে প্রথমে আক্রমণ করার কারণে অনেক পুলিশ আহত হয়েছে। এই যে একটা আক্রমণাত্মক অবস্থা, এটিকে ঘিরে ভবিষ্যতে অন্য কোনো ষড়যন্ত্রমূলক কিছু দেখেন কিনা আপনি, জনাব ব্যারিস্টার সারোয়ার হোসেন? না, ষড়যন্ত্র তো তখনই শুরু হয়েছে, ফ্যাসিজম যখনই পালিয়ে গেছে তারপর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনার এই ফ্যাসিস্টের একটা কথা আপনার মনে আছে যে বিএনপি যখন 2001 থেকে 6 ক্ষমতা আসছিল তখন বোধহয় এই কথাটা বলেছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিবে না। তো হুম আপনি জানেন যে আহ অটোক্রেসি পতন হলে দুইটা সিনারিও সামনে আসে। একটা হলো এই অটোক্রেট ধরা পড়ে অথবা আন্দোলনের ভিতরে মারা যায়, যেটা হুম আপনার ইরাক এবং লিবিয়াতে হয়েছে, সাদ্দাম হোসেন এবং গাদ্দাফি নিহত হয়েছে এই অভ্যুত্থানের ভিতরে। আর চসেস্কুর তার দেশে জনগণ ওপেন ট্রায়াল করেছে।
বিচার করে তারপরে তারা ওপেন ফাঁসি দিয়েছে। আর যারা পালিয়ে যেতে সমর্থ হয়, যেমন ফার্দিনান্ড মার্কোস, সে পালিয়ে গেছিল, হাওয়াইতে পালিয়ে গেছিল, এবং পালিয়ে যাওয়ার পরে তারা কাম ব্যাক করার চেষ্টা করে সবসময়। নেপোলিয়ন দ্য বোনাপার্ট, সেও কিন্তু একটা দ্বীপে নির্বাসনে গেছিল, পরে সে একবার কাম ব্যাক করেছিল। সো এই ফার্দিনান্ড মার্কোস সে কিন্তু আর ফেরত আসতে পারে নাই, শেষে বোধহয় তার ডেড বডিটা ওখানে ফিলিপিন্সে এনেছিল। সো আমাদের এই যে পতিত সরকার, যে পালিয়ে গেল সরকার প্রধান, সে এখন পর্যন্ত রিয়েলাইজ করে নাই যে কেন গণ অভ্যুত্থান হলো, জনগণ কেন ক্ষেপে গেল, কেন এই বিপ্লব ঘটলো। এই ফেসিস্টের আরেকটা মর্মসিত হয়, ফেসিস্টরা কখনই তাদের ভুল স্বীকার করতে পারে না। তারা মনে করে এবং হোয়াট দে এখন হ্যাভ কিন্তু ডান আবার নতুন দে করে আর বলা রাইট। হচ্ছে আগেই ভালো ছিলাম সেই কথা বলা হচ্ছে, আবার আনা এইগুলা হচ্ছে। এইগুলা মানুষ কথার প্রসঙ্গে অনেক কিছু বলে, সেই রকম কথা। আগে ভালো থাকলে তো এখন যে এই আন্দোলন করতে পারছে, যে কোনো যে এজিটেট করতে পারছে, পরিস্থিতি এমন হয়েছে যে আহত 30-40 জন লোক প্রধান অ্যাডভাইজারের অফিসের সামনে এসে আমি দেখলাম 2 দিন আন্দোলন করে। এই পথে আমি যাওয়া আসা করি হাইকোর্টে। তো সেই হুম। আন্দোলনে কেউ বাধা দিল না, তারা আন্দোলন করতে পেরেছে। এই পরিবেশ কি বাংলাদেশে কখনো ছিল স্বাধীনতার পরে? আমার তো মনে হয় না। যে প্রধান বিচারপতি মানে প্রধানমন্ত্রীর অফিস, মানে প্রেসিডেন্টের অফিস যখন যে ফর্মে থাকে, এইখানে এসে হুম। 25 জন মানুষ আন্দোলন করতে পারে। যারা আন্দোলন করে অনেকের বৈধতা আছে, অনেকে ফ্লুক মাস্টার, মানে চান্স মোহাম্মদ আর কি, চান্স পাইছে এখন আর কি এগুলো করে। তো যার জন্য ডে অন থেকে যেই মুহূর্তে এই এই রয়ের প্রজেক্ট যখন ভন্ডুল হয়ে গেল, যে তারা ভেবেছিল শেখ হাসিনা উইল মেক এ পারপেচুইটি, একটা চিরস্থায়ী একটা স্বৈরাচারী থাকবে। কিন্তু ইতিহাস তো তা বলে না। ইতিহাস বলে যে স্বৈরাচারী পতন হয়, আর যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ না থাকে তাহলে অন্যভাবেই ক্ষমতা পরিবর্তন হয়। সেই ইতিহাসটাই আবার পুনরায় এখানে নতুন করে এক্সাম্পল সৃষ্টি হয়েছে। যেমনটি সিরিয়াতে বাশার আল আসাদের পতন হয়েছে। তো হুম। এই স্বৈরাচারের পতন হয়, এইটাই হইলো সেটেল প্রিন্সিপাল, মানে মানে ঐতিহাসিক সত্য। তো যার জন্য হুম। এই যে তারা এখন করবে কি, ওখানে বসে যতদিন এই ফ্যাসিজম বেঁচে থাকবে, পতিত শেখ হাসিনা বেঁচে থাকবে, আর ওই যে অজস্র টাকা নিয়ে গেছে, মিডিয়ার পাশে টাকা দেয়, ততদিন সে এই ষড়যন্ত্র করতে থাকবে। যেখানে একটা ঘটনা ঘটেছে, আসিয়া ডেফিনেটলি তার বিচার চাই। কিন্তু বাংলাদেশে তো রেপের একটা মহামারী ছিল 2009 থেকে 24 পর্যন্ত। দিনে দুপুরে একটা কাপেল বানরিপাড়ায়, আমি পেপারে পড়েছিলাম, যাচ্ছে ছাত্রলীগের একটা ছেলে স্বামীকে গাছে বেঁধে রাস্তার উপরে ওই মেয়েকে ধর্ষণ করেছে, যার উপরে নজর পড়তো। তো সেরকম ছিল। এখন যেহেতু মানুষ আন্দোলন করতে পারছে, এবং এইখান থেকে আমি একটা পজিটিভ জিনিস দেখছি, যে আমাদের ইয়াং জেনারেশন, স্পেশালি ইউনিভার্সিটি ছেলেমেয়েরা ন্যায্যতার পক্ষে যে দাঁড়িয়েছে, এইটা কিন্তু শুধু ওই আসিয়ের পক্ষে দাঁড়ানো না, একটা অন্যায়ের বিরুদ্ধে কিন্তু দাঁড়ানো। এবং এইটি হলো আমাদের আশার আলো, যে কোনো অন্যায় হলে আমাদের ছাত্ররা, যারা এখন জাতির বিবেক হিসেবে কাজ করছে, তারা দাঁড়িয়ে যাবে। এবং আমি আশা করব এই ছাত্ররা যারা আমার এই কথা শুনে, এই আনবীরের বিচারের জন্য, যে মুনিয়া নামে একটা মেয়েকে যে নৃশংসভাবে হত্যা করেছিল ধর্ষণের পরে, যে মামলাটা, তাই এই মামলা বাতিলের এগেনস্টে আপিল পেন্ডিং আছে, এবং ঈদের পরে সেই ভ্যাকেশনের পরে সেটা শুনানি হবে। আমাদের ছাত্রছাত্রীদের সেইটার পক্ষেও দাঁড়ানো উচিত, যে এই আসিয়াকে যারা ধর্ষণ করেছে এইভাবে, সেই তাদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, অথচ এই মুনিয়া হত্যাকাণ্ডের আনবির আসামি থাকাকালীন শেখ হাসিনার সাথে রাষ্ট্রীয় সফরে গিয়েছে, এবং তাকে কোনোদিনে পুলিশ জিজ্ঞাসা করে নাই, কোনোদিন তাকে গ্রেপ্তার করার চেষ্টা করে নাই, তার ডিএনএ ম্যাচিং করে নাই। তাহলে দুই ধরনের বিহেভিয়ার কেন থাকবে? আপনি আসিয়া গ্রামের যারা ধর্ষণকারী তাদের ধরে ফেললেন, কারণ তারা এই বসুন্ধরা গ্রুপের ধনী নয় বলে, আর ধনীরা ধর্ষণ করলে তাদের বিরুদ্ধে ডিফারেন্ট বিহেভিয়ার। এইখানে আমাদের ছাত্রছাত্রীরা দাঁড়াবে, এবং আমি কয়েকজনের মুখে অলরেডি এই আনবীরের বিরুদ্ধে কথা শুনেছি, এই যে আমাদের আশার জায়গা। সেই জন্য এই যে আনসার আন্দোলন, রিক্সা আন্দোলন, গার্মেন্টস আন্দোলন, এই এই ধর্ষণের বিরুদ্ধে কথায় কথায় নেমে যাওয়া, তার কিছুটা কিছুটা ন্যায্যতা থাকলেও বেশিরভাগ এটা ষড়যন্ত্র, এই সরকারকে আনস্টেবল করা। এই প্রসঙ্গে আমি আরেকটা কথা বলতে চাই, যে ইন্ডিয়ার প্রজেক্ট
ব্রেন চাইল্ড এবং পাপেট যখন পতন হয়েছে, তখন ইন্ডিয়ান ইন্ডিয়ান পাপেট শেখ হাসিনা পতন হয়েছে। এই পতনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, ইউনূস সরকার আসছে। তার মানে হুম। ইন্ডিয়ার সাথে যে রাইভেলরি হবে, ইন্ডিয়ার সাথে যে শত্রুতা হবে, এটা একেবারে স্বাভাবিক ফরেন রিলেশন, স্বাভাবিক আন্তঃরাষ্ট্র রিলেশন। তো এই অন্তর্বর্তী সরকারকে কখনোই কোঅপারেট করবে না ইন্ডিয়া, দিস ইজ ফর শিওর। তাহলে ইন্ডিয়ান প্রজেক্টটা হলো যে আওয়ামী লীগের পতনের পরে তারা সবচেয়ে নিকটে কাকে পেতে পারে, তারা এখন চুজ করছে বিএনপিকে। বিএনপির কিছু নেতা ঠিক ইন্ডিয়া যেটা চাচ্ছে, প্রেসিডেন্টকে সরানো যাবে না, এই ইসকনকে সরানো যাবে না, সংবিধান পরিবর্তন করা যাবে না, ম্যানিফেস্টো ঘোষণা করা যাবে না, সেই কথাগুলা এবং সেই কাজগুলো তারা বিএনপির কোন কোন নেতার মুখ থেকে বাইর করতে পারছে। আমি মনে করি, এই যে আমি দু একজনে প্রাইভেটলিও বলেছি, যে বিএনপির জন্য এটা সবচেয়ে মারাত্মক ভুল হবে মানুষের ভিতরে যদি এই ধারণা চলে যায় যে বিএনপি ইন্ডিয়ান পদলেহনকারী পলিসি ফলো করে এবং বিএনপিকে দ্রুত ক্ষমতা আনতে চায়, কারণ বিএনপি যদি ভুল করে তাহলে তার মাধ্যমে মাফিয়া ফেরত আসতে পারে। সো এইগুলো হইলো আপনার রিয়েল পলিটিক্স। এবং সেইখানে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই ইউনূস সরকারকে জনগণের একটা বড় অংশ, আমি মনে কিন্তু করি কিন্তু তাকে। এখন শাহবাগে যারা আসছে তাদের প্রতি করণীয় কি? তারা তো পুলিশ গেলেও তো তারা মানছে না। এই যে একটা আপনি বলছেন সুযোগ নিচ্ছে, এই সুযোগের বিপরীতে তাহলে কি করণীয়? আচ্ছা শোনেন, এই জনগণকে কে বুঝাবে? এই 3-4 দিন আগে বনানীতে গার্মেন্টস একজন কর্মী মারা গেল ট্রাকে। আচ্ছা, আমরা এই যারা যারা এখানে এমপ্লয়ার যারা দেয়, তাদেরকে রাস্তা পারাপারের নিয়মটা পর্যন্ত তাদেরকে শেখানো হয় না। ঢাকা শহরে 53 বছরে রাস্তা পারাবার কোনো সিস্টেম আমরা করতে পারি নাই, এত উন্নত বাংলাদেশ হয়ে গেছে। যে যার মতো রাস্তা দৌড়ে পারায়, পাশে ফুটওভার ব্রিজ তাতে উঠবে না। একটা চলন্ত গাড়ি কতটুকু স্পিডে চলে থামানো যায়, এই সেন্স এই এদের নাই। কি হয়, তারা ভিক্টিমাইজ হয়, মারা যায়। সাথে সাথে রাস্তা বন্ধ, হেন কাজ নেই যেটা করে না। এখন এই যে আমাদের ছাত্রছাত্রীদের একটা অংশ অবশ্যই দাবি তুলবে যদি বিচার না হয়। তো তাদেরকে তো হুম। গ্রেপ্তার করা হয়েছে, তাদের তো বিচার শুরু হয়ে গেছে, ইয়েস। বিচারের টাইম কোনে আনা, সেই দাবির সাথে আমি একমত। কিন্তু এইটা তো দাবি করে যখন আপনি জনগণের রাস্তা অচল করেন, অর্থাৎ আপনি সরকারকে বেকায়দায় ফেলতে চান, সেইখানে তো ষড়যন্ত্রের গন্ধ থাকতে বলে যারা আমি দাবি মনে নিয়ে করি। এসছে তাদেরও তো এজেন্ডা, অন্যরকম এজেন্ডা নিয়ে এসছে এবং এর অন্যরকম পিছনে এজেন্ডা। অন্যরকম হ্যাঁ, সেটা। এবং হ্যাঁ। ওই যে তলে তলে ওই যে টাকা, বাংলাদেশের টাকা লুটপাট করছে, সেই টাকার অংশ তারা পেয়ে থাকতে পারে। এইটা হলো আপনার সমালোচনার জায়গা। যে কোনো বৈধ আন্দোলন ডেফিনেটলি সেটা করতে হবে, রাষ্ট্র সেটা অ্যালাউ করবে, সেটা তো করা হচ্ছে। যখন খুশি তখন রাস্তা বন্ধ করতেছে, যখন খুশি তখন আপনার স্টেশন বন্ধ করে দিচ্ছে, যখন খুশি তখন রাস্তায় নেমে যাচ্ছে। সো হুম। প্রধান অ্যাডভাইজারের অফিসের সামনে এসে সেখানে 4-5 ঘন্টা বসে থাকতে পারে, সেগুলো তো করতে পারছে। তো এইখানে যদি এই সরকারকে বেকায়দায় ফেলার যে এজেন্ডা, সেইটা হলো ইন্ডিয়ান এজেন্ডা, সেইখানে আবার আমি মনে করি জনগণ ঘুরে দাঁড়াতে পারে এবং তাদেরকে ওই গ্রেপ্তার কথাটা আসছে। অর্থাৎ যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই গণ উদ্বোধন হয়েছে, বিপ্লব হয়েছে, এটাকে স্বাভাবিক সেই স্বাভাবিক আন্দোলন বলার কোনো সুযোগ নাই। আমার মনে হয় এর ভিতরে বা কিছু কিছু রটেন কোনো কিছু থাকতে পারে। অর্থাৎ একটা একটা আনস্টেবল অবস্থা, যেমন অর্থাৎ লাকির জনগণকে। কথা বলে, যে লাকি মেয়েটা সবচেয়ে এখানে নেতৃত্ব দিয়েছে, সেই লাকি একসময় শাহবাগে এটা নেতৃত্ব তো একটা দিয়েছিল এটা এবং তো একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার এবং সে সুযোগ পাইলেই নেমে পড়ে। সেই জন্য বোধহয় যারা তাকে চেনে, যার ক্যারেক্টার সম্বন্ধে জানে, তারাই ফেসবুকে এটা নিয়ে লেখালেখি করছে, তার সম্বন্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। হুম। জি, জি। ধন্যবাদ। তো আপনাকে ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ। যে এ লাকি ব্যাপারে বলছিলেন জনাব ব্যারিস্টার, কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার। তো এই লাকিকে তো গত কয়েক মাসে দেখা যায়নি, এবং 24-এর আন্দোলনটা ছাত্রদের প্রতি যে আহ, আপনার হত্যা করা হয়েছে, প্রায় 1,500 ন্যূনতম, কম বেশি তো অবশ্যই ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, তখন কিন্তু এরকম হিউম্যান রাইটস নিয়ে বা কারো অধিকার নিয়ে এই লাকিকে অন্তত পক্ষে কোথাও কোনো কথা বলতে দেখিনি। হঠাৎ করে লাকির আবারও উদ্ভব, আবারও আগমন, এর পেছনে অন্য ষড়যন্ত্র রয়েছে বলে অনেকে মনে করতে যাচ্ছে। আপনি কি তাই মনে করেন কিনা? লাকি এবং লাকিদের, আমি শুধুমাত্র লাকির কথা বলছি না, কিন্তু হঠাৎ করে ধর্ষণের বিরুদ্ধে এভাবে ইয়ে করে, এবং পুলিশের উপরে যে আক্রমণটা আমরা দেখেছি ভিডিওতে, আমি নিজেই দেখেছি পুলিশকে কিভাবে জাপটে ধরে তার উপরে আক্রমণ করা হয়েছে, এর পেছনে কারণ কি বলবো যারা। দেখুন, ইমরান এইচ সরকার পেশায় ডাক্তার, আমাদের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাবেক জামাতা, মানে ফর্মার সান ইন ল।
এবং তার সানিল সামনে রেখে তিনিও তো ফরমার এখন, সানিল সাবেক সাবেক মানে সাবেক মন্ত্রী, ফরমার সাবেক মিনিস্টারের ফরমার সানিল। সানিল, জি, তো সে তো তিনি এখন তো সানিল নাই। আপনার মানে ব্যাকগ্রাউন্ড গুলো বোঝা দরকার, সেই জন্যই বললাম আর রাইট কি। রাইট, আমিও বুঝতে আপনার পারলাম। আপনার তিনি অনেক সময় মনে হয় যে তিনি- এখন বুঝি সানিল এখন নাই, তিনিও ফরমার, না, মন্ত্রীও ফরমার, দুজনেই। সাবেক। জি, জি। হুম, এবং তিনি মূলত সিম্বল ছিলেন ওই আন্দোলনের, এবং যত রকমের এজিটেশন হতে পারে এবং একটা স্কুল তৈরি করা, মানে শাহবাগী, মানে হুম, এই যে বিশেষণ, এই অ্যাসক্রিপশনটা তার কারণে কিন্তু আরোপিত হয়েছে। এবং হুম, তাদের মধ্যে সবচেয়ে সক্রিয় নারী কর্মী ছিলেন এই লাকি, হুম, আমরা তখন দেখেছি। এবং আপনি যদি ওই আবার ফলো দ্য লজিস্টিক্স, ফলো দ্য মানি, সেই হুম, দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, এরা যে এখানে দিনের পর দিন এজিটেশন করলো, তাদের আপনার খাবারের পানীয়র ব্যবস্থা কারা করলো, হুম, সেই সেই জায়গাটায় কিন্তু নজরটা দিতে হবে। হুম, এবং এখন যারা এই কাজগুলো করছেন, আপনি কি মনে করেন আপনার বিনা পারিডিয়ামে এই কাজগুলো হচ্ছে? মানে হুম, ওই জায়গাটায় আমাদের নজরটা দেওয়াটা জরুরি। এখন আপনার এগুলো তো বেসিক্যালি এক ধরনের সিমুলেশন গেমের মতো। আপনার আরোপিত ডিজাইন এবং এর কনসিকুয়েন্স কি দাঁড়াবে, কতদূর পর্যন্ত যাবে, সবই কিন্তু আপনার মেজার্ড। এবং সেই জন্য বিষয়গুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখাই ভালো। এখন হঠাৎ করে আপনার এই যে খেয়াল করে দেখেন, আইএনজিও বেশ গুরুত্বপূর্ণ, অক্সফামের মতো এবং আপনার অ্যাকশন এইডের মতো বা সেভ দ্য চিলড্রেনের মতো আইএনজিও গুলো কিন্তু বিবৃতি দিয়েছে, উদ্বেগ প্রকাশ করেছে যে ইন এ ওয়ে আপনার গভর্নেন্স কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে, ইরোডেড হয়েছে, দায় কিন্তু সরকারের। ঘটনাগুলো ঘটছে এবং আপনি যখন এর বিচার চাইবেন, উদ্বেগ প্রকাশ করবেন, কার কাছে আপনি পুট ফরওয়ার্ড করছেন? আবার ওই সরকারের কাছে। তো ফলে ইন এ ওয়ে লং টার্মে এটা কিন্তু আমাদের যে এখানে যে ইকুইলিব্রিয়ামটা আছে, যে পরিস্থিতিটা, সেটা ক্রমে নানান সূচকে নিচের অঙ্কের দিকে যাবে। সেই বিষয়গুলো আমাদের আসলে খেয়াল করা দরকার। আমাদের কালচারটা হয়ে গেছে অ্যাডহক স্টাইলের। আমরা সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কোনো না কোনো ভাবে আপনার একটা সমাধানে যাওয়ার চেষ্টা করি, লং টার্ম সলিউশন গুলোর দিকে আমরা নজর দিই না এবং কাজ করি না। তার ফলে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়। খেয়াল করে দেখেন, এই যে ধর্ষণের ঘটনাগুলো, সেগুলো একটা নির্দিষ্ট সময়ে এইভাবে প্রলিফারেট করলো কেন? ইট মে বি ইটস হুম, পার্ট অফ এ প্রজেক্ট, হু নোস। শুনতে খারাপ শোনা যাবে, খুব সিনিক্যাল মনে হবে, রাইট, কিন্তু এ- এ- হুম, এই বিষয়গুলো আপনার পার্সপেক্টিভে ফেলে যদি আপনি দেখেন, যদি দেখেন যে এটা আর খাচ্ছে না, কোট আন কোট আমাদের সাংবাদিকদের ভাষায়, যে খায় ভালো, হুম। এই বিষয়গুলো নিয়ে যদি হইচই করে খুব একটা লাভ হচ্ছে না, লোকজনের মধ্যে ফ্যাটিক ডেভেলপ করে গেছে বিষয়, তখন একটা নতুন ইস্যু চলে আসবে। মানে এই কাজগুলো কিন্তু আমরা আগে কিন্তু অতীতে কিন্তু অনেকবার এগুলোর উপরে দেখেছি। এগুলির মাধ্যমে কি কোনো ধরনের ফ্রুটফুল কোনো কিছু এ পর্যন্ত আহ, আনতে পেরেছে বা অর্জন করতে পেরেছে বলে মনে করেন? এই যে ভাই, রিপাবলিক টিভি তো ফেল হয়েছে, এখন আবার আজ তাক একবার শুরু করেছে, এখন না আবার না, নতুন করে একবার দর্শন একবার বিরোধী না আন্দোলন। পারিলে দেখো শতবার, একটা কথা আছে না? রবার্ট ব্রুস আচ্ছা, একটা পর্যায়ে কিন্তু সফল হয়েছিলেন, তো সেই জন্য কিন্তু সেগুলি আপনার সেটা সত্যের কিছুটা হলেও তো সংস্পর্শ থাকতে হয়। এই গত কদিন জি, ধরে যত কিছু দেখেছি এতে সত্যের কোনো লেশ মাত্র তো পাচ্ছি না আমরা। এগুলোর উপরে ভিত্তি করে কোনো কিছু কি সফলতা অর্জন করা ওই ওই সম্ভব যে মিথ্যার মানে উপর মূল নির্ভর করে? মূল বিষয় হচ্ছে ইউক্রেন মডেল। খেয়াল করে দেখেন, এই যে মেঘালয়ের যে করিডোর কিংবা তেতুলিয়া করিডোর, এই যে আপনার ইসরায়েলি যে মডেল, আপনার ক্যাম্প ডেভিডের পরে আপনার দেখলেন যে তারা ইজিপ্টকে তাদের যে হিত জায়গাগুলো ফেরত দিয়ে দিল, কিন্তু শর্ত দিয়ে দিল যে সাইনাই হবে ডিমিলিটারাইজড জোন, সেখানে কোনো মানে ইজিপশিয়ান সৈন্য থাকতে পারবে না। এবং সেরকম একটা মডেলের দিকে যদি চলে যায়, ইউনিল্যাটারালি ফর এক্সাম্পল, মানে বোঝার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে বলছি, তারা যদি এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইকে যায় এবং আমাদের এই যে পঞ্চগড় জেলা করায়ত্ত করে করে আবার ইউনিল্যাটারালি ছেড়ে দেয়, বা আমাদের রংপুর ডিভিশন, এটা আমাদের নর্দার্ন শিল্ড, সেখানে আমাদের যে তিনটা সেনানিবাস আছে,
আপনার ট্রেনিং গ্রাউন্ড বেসিক্যালি আপনার সৈয়দপুর, তারপরে আপনার ধাপে যে ক্যান্টনমেন্টটা আছে বা কোলাহাটি, যদি বলে যে না এগুলো এখানে মেনটেন করা যাবে না, তখন কি হবে? মানে এ ধরনের কাণ্ড কিন্তু ওই শান্তি চুক্তি আমরা যেটা করেছি আপনার শেখ হাসিনার আমলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে, তারা কিন্তু এই ধরনের বেশ কিছু শর্ত দিয়ে দিয়েছে এবং কিছু কিছু আছে আনরিটেন ক্লজ। এই বুদ্ধিগুলো তো ডেফিনেটলি রিসিভড উইজডম, ওদের মাথা থেকে তো আসেনি। তাদেরকে বলা হয়েছে তোমরা এই বিষয়গুলো ঢুকিয়ে ফেলো এই আপনার চুক্তির মধ্যে, এবং তার ফলে আপনার হিলে একটা অচল অবস্থা কিন্তু ইন এ ওয়ে একটা স্টেলমেট কিন্তু আছে। আপনার ইউপিডিএফ তার মতো করে কথা বলছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তাদের মতো করে কথা বলছে, আর এখন আপনার এই যে কুকি চীন যারা আপনার যে মিস্টার নাথান বমের নেতৃত্বে আরেকটা আউটফিট ফোরফ্রন্টে এসছে, এই ধরনের বিষয় কিন্তু উত্তরবঙ্গেও আপনি যদি খেয়াল করেন, ভবিষ্যতে যদি ফ্লেয়ার আপ না করে বা করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এবং উত্তরবঙ্গের আমাদেরই একজন, তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তাকে আমাদের সাবেক আপনার যে ডেপুটি স্পিকার ছিলেন, তার বিভিন্ন অকেশনে ক্লোজলি দেখা গেছে। খুব বেশি দিন হয়নি তিনি ভারতে চলে গেছেন। এইরকম ব্যক্তিবর্গ কিন্তু আছে আমাদের। স্যার যেটি বললেন রিজিওনাল স্যার, তার যথেষ্ট সারবত্তা আছে। এবং আপনি খেয়াল করে দেখেন এই যে কোচবিহার যে প্রিন্সলি স্টেটটি, এটা হচ্ছে মুসলিম মেজরিটি স্টেট, নিয়ম মাফিক হিসাব মতো বাংলাদেশে যোগদানের কথা তাদের। তারা 1953 সাল পর্যন্ত স্বাধীন ছিল, ভারতে যোগ দেয়নি, পাকিস্তানেও যোগ দেয়নি। যখনই মাদারে মিল্লাত আপনার লিয়াকত আলী খান উত্তরবঙ্গ সফরে এলেন, তখন তাদের টনক নড়ল, মহারাজাকে তারা সমন করলেন, দিল্লিতে নামিয়ে বাধ্য করলেন আপনার অ্যাকসেশন ট্রিটিতে সাইন করতে। তার ফলেই কিন্তু এই যে বেরুবারি থেকে শুরু করে আমাদের যে ছিটমহলগুলো 111 বনাম 54, এবং সেটা ওই যে মুজিব ইন্দিরা চুক্তি, পরবর্তীতে মোদি হাসিনা চুক্তি, এই যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, এই সব কিছুর সঙ্গে কিন্তু একটার সঙ্গে একটা সম্পর্ক জড়িত। তো সেই জন্য বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে একটা পার্সপেক্টিভে ফেলে দেখা দরকার, এবং ইউক্রেন যে মডেলটা সেটা কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করা জরুরি। ধন্যবাদ। যে ইউক্রেন মডেলটাকে বারবার সামনে আনছেন জনাব অধ্যাপক কলিমুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনি কি এমনটাই মনে করেন কিনা? তার মানে কি আমরা ভারতের একটা টার্গেটে পরিণত হচ্ছি, ব্যাপারটা কি এরকম? আর এই যে শাহবাগের ঘটনাটা, এগুলিও কি স্বাভাবিকভাবে দেখার সুযোগ রয়েছে, নাকি এর পেছনে ষড়যন্ত্র আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে? ব্রিগেডিয়ার জেনারেল। আমি প্রথমে শাহবাগেরটা বলবো। শাহবাগেরটা ঠিক গত 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে যে ইরিটেশন গুলা ক্রিয়েট করা হয়েছে, এটাও তারই একটা অংশ। সুতরাং এটাও অল্প অল্প দিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে এটা নিষ্ক্রিয় হয়ে যাবে নিঃসন্দেহে। ইমরান এইচ খান শাহবাগে যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, সেই স্পন্সরশিপ এখন তো আর সম্ভব হবে না কোনো অবস্থাতেই। সুতরাং এটা তা আওয়ামী লীগের অবৈধ অর্থে পরিচালিত এখন, এবং হোল নেশনের জনগণ এখন এটার এগেনস্টে। তখন কিন্তু অনেকে না বুঝে এটার সাথে যোগ দিয়েছে, এবার কিন্তু আর সেটা হবে না। সুতরাং এরা এখন অল্প কিছু লোক থাকবে, তারা পুরোনো আওয়াজ দিবে, এরা সবাই পরিচিত মুখ কিন্তু। সুতরাং এরা মোটেও কোনো সাপোর্ট পাবে না এবং এটা টিকবে না, এবং এরপরে আমরা আবার নতুন কোনো ইস্যু আশা করতে পারি, যেহেতু আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমটা কাজ করছে না। এবং প্রকৃত অর্থে তাদেরকেই সাপোর্ট করছে বললেও ভুল হবে না, পুরোপুরি না করলেও পার্শিয়ালি বা মেজরিটি এজেন্সিস এখনো আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, যার কারণে এটা নির্বিঘ্নে একটার পর একটা ইস্যু সামনে নিয়ে এসে জনগণকে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলছে এবং সরকারকেও কন্টিনিউয়াসলি একটা বিব্রতকর অবস্থার মধ্যে রাখতে সক্ষম হয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে সরকারকে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে বাধ্য করা, যে তোমরা শাসন করতে পারছো না, সুতরাং ইলেকশন দিয়ে তোমরা চলে যাও। এবং এই কারণের এটারই প্রথম পদক্ষেপ হিসেবে 8 তারিখের মধ্যেই একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ন্যাচারালি ডক্টর ইউনূসের তাদের প্রশাসনিক দক্ষতা বা তাদের বয়স, তাদের অন্যান্য প্রেজেন্ট ক্যাপাবিলিটি
বা গত 16 বছরে তাদের অবদান সম্পর্কে ওনার হয়তো সম্পূর্ণ ধারণা না থাকার কারণে যারা তাদেরকে নিয়োগ দিয়েছে তারা সফল হয়েছে বলতে হবে, এবং যার কারণে এখন এই পরিস্থিতিগুলো আমরা ফেস করতে বাধ্য হচ্ছি। কিন্তু ভারত যে হিসাবটা করতে ভুল করছে, আমি মনে করি গত 16 বছরে, স্বাধীনতার পর থেকে হলেও গত 16 বছরে তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং সীমান্ত রক্ষা বাহিনীকে মোটামুটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের আনঅ্যাটেন্ডেড টার্গেট, জনগণকে যদিও তারা টার্গেট করেছে বিভিন্নভাবে, আমি মনে করি জনগণের যে প্রতিরোধ সিস্টেমটা তারা মনে হয় তখন হিসাবে নাই নাই। এই জনগণ, এই দেশের জনগণ, আম জনতা, ছাত্র, এরা যে দেশ রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এভাবে ঘুরে দাঁড়াতে পারে, এই ব্যাপারে তাদের ইয়েটা মনে হয় সঠিক ছিল না, আন্দাজটা সঠিক ছিল না, যার পরিপ্রেক্ষিতে আহ, এই এই সরকার, হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে। জি। এখন বিষয়টা হচ্ছে যে সত্যিকার অর্থে আমরা যদি দেখি যে কেন এগুলো বন্ধ করতে গেলে কি করতে হবে, এগুলো বন্ধ করতে গেলে আমাদের, যেটা আমি মনে করি, বিচার ব্যবস্থাটাকে আরো দ্রুত করতে হবে। একটা 8 বছরের মেয়ে রেপ হওয়ার করে পরে কেন আইন পরিবর্তন? আমরা বিচার ব্যবস্থার এই যে এখন 90 দিনের মধ্যে বিচার হইতে হবে, এই ডিএনএ টেস্ট ছাড়াও চলবে, এই ধরনের আইন আমরা এই আওয়ামী লীগের অপরাধীদের বিচারের জন্য আমরা আইনকে দ্রুত সংস্কার করে কার্যপরিধিটাকে মিলিটারি ট্রাইব্যুনালের মতো করে ফেলতে পারি। 1 মাসের মধ্যে বিচার সম্পন্ন হবে। যারা সারেন্ডার করবে না তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হোক। দেশের সম্পত্তি বাজেয়াপ্ত শুরু হলে তাদের বিদেশে যে টাকা আছে ওইটা তখন তারা আঁকড়ে বসে যাবে, তখন আর ওটা ওই ইন্ডিয়ান টেলিভিশন বা অপপ্রচার। আমি দেখলাম ইকোনমিক টাইমস এর পরে আপনার এখন ইয়ের উপরে হিন্দুস্তান টাইমসও আসছে, আপনার এই ফাইন্যান্সিয়াল টাইমস এর পরে হিন্দুস্তান টাইমসও একই ধরনের নিউজ আসছে। একই নিউজ। জি জি। তো সুতরাং এই টাকাটা কিন্তু অ্যাবসলিউটলি আওয়ামী লীগের টাকা, তাদের টাকা খরচ করতে। সুতরাং ওই টাকায় তখনই টান পড়বে যখন এখানে তাদের সব প্রপার্টি সিজ করা হবে, এবং বিদেশে যে টাকাগুলো নিয়ে গিয়েছে ওই টাকাগুলো যদি আমরা দ্রুত ফেরত আনার চেষ্টা করি এবং ব্যাপকভাবে টিম নিয়োগ করে, আমাদের অনেকগুলা টিম নিয়োগ করতে হবে যারা শুধু অর্থই ফেরত আনবে না, এই সমস্ত আসামিদের যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হবে তাদেরকেও বিদেশ থেকে ধরে আনার চেষ্টায় লিপ্ত হবে, তখন তারা দৌড়ের মধ্যে থাকবে। এখন কিন্তু সবাই, এই যে যারা জেলে গেছে এদেরও তো অবস্থা দেখলে সবাই এনকারেজ হচ্ছে, জেলকে ভিআইপি কমপ্লেক্স বানিয়ে ফেলছে। তারা জেল থেকে আদালতে আসে মনে হয় যেন মানে এখনো মন্ত্রী তারা রয়ে গেছে, তাদের পরিবর্তন করা যায় নাই। তো তারা নিরীহ মানুষে ডান্ডাবাড়ি দিয়ে পড়ায়, অকথ্য নির্যাতন করে, এখন মানে চরম ভাবে কি বলা যাবে, আহত করে, মানে তাদেরকে জেলের থেকে কোর্টে নিয়ে এসছে এবং তাদেরকে ফেরত নিয়ে গেছে। তারা কেউ তো সুস্থ ভাবে আসতে পারেনি কোর্টে, হুইল চেয়ারে আমরা নিরীহ মানুষকে আসতে দেখেছি, হুইল চেয়ারে করে আসছে। কিন্তু এখন এই দাগি দাগি আসামি খুনিরা সব দেখি এখন সব ছুটকোট পরে আসতেছে এবং হাসতে হাসতে আসে, হাসতে হাসতে চলে যায় এবং জনগণের সাথে মস্করা করতেছে। এই করতে দেওয়াটা আমার মনে হয় তাদেরকে দিন দিন সাহস বাড়িয়ে দিচ্ছে, এবং এটা বন্ধ করতে হলে তাদের অ্যাসেটের উপরে অ্যাটাক করতে হবে, এবং যারা পালিয়ে গেছে, দেশে যারা আছে তাদেরকে দ্রুত কাস্টাডিতে নিয়ে বিচার শুরু করতে হবে, বিদেশে যারা আছে তাদেরকে ধরে আনার জন্য যতগুলো টিম সম্ভব তাদেরকে নিয়োগ করতে হবে। এই যে যেটা পাটোয়ারি ভাই বললেন, সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনীর সামরিক সদস্য বা সৈনিকদের উপরে গত 16 বছরে যে অন্যায় অবিচার করা হয়েছে, এই বর্তমান সশস্ত্র বাহিনীর কর্তৃপক্ষ তার বিন্দু মাত্র কোনো সমাধান আজ পর্যন্ত করে নাই। বাংলাদেশের অন্যান্য সব প্রতিষ্ঠানে একটা প্রতিকার হয়েছে, কিছু না কিছু হয়েছে। এখনো পর্যন্ত সশস্ত্র বাহিনীতে এই 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 অন্যায় অবিচারের রিভিউর নামে একটা ইয়ে চলতেছে। 17, 20, 25 জন সেই মিটিং এ বসেন, তাদের কি অ্যাপয়েন্টমেন্ট, কেন তারা বসেন, তারা কি সিদ্ধান্ত নেবেন, এই বোর্ড কিন্তু কেউ জানে না এই বোর্ডের সদস্য কারা। এটা কিন্তু সব থেকে লক্ষণীয় বিষয় যে এত 17, 20, 22 জনের সদস্যের কমিটি কি রিভিউ করবে। তাদের কাছে জিজ্ঞেস করলে বলে ফাইল নাই, তারা ফাইল পায় না। কিন্তু সবার বিরুদ্ধের ফাইলগুলো আছে, মিথ্যা অভিযোগ যাদের নামে হয়েছে তাদের ওই সংক্রান্ত ডকুমেন্ট সব আছে, কিন্তু সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর অফিসারদের ব্যক্তিগত ভালো রেকর্ড গুলা, আমি যা শুনলাম যে কর্নেল হাসিন
বীর প্রতীক পেয়েছে অনেকদিন আগে, তার বীর প্রতীকের ফাইল নাকি নাই, কোনো ডকুমেন্টই নাই। এটা কি করে সম্ভব? মানে তাকে গুম করার সাথে সাথে কি তার সব ভালো কাজগুলো গুম হয়ে গেছে নাকি? এটা হইতে পারে? অফিসারকে অন্যায়ভাবে তার প্লট দেওয়া হয় নাই, তার টাকা নিচে কিন্তু প্লট হ্যান্ড ওভার করে নাই। 8 মাস হয়ে গেছে, এখনো অফিসারদেরকে প্লট হ্যান্ড ওভার করা হয় না। এই যে পিএনজি নামে একটা মানে অত্যাচার করা হয়েছে, পিএনজি এখনো চালু আছে। আমার উপরে কি করে পিএনজি, যদিও আমি পিএনজি না, আনঅফিসিয়ালি আমার উপরে পিএনজির মতো ইভেন এই সরকারের আমলে ব্যবহার করা হয়েছে কেন? এই কৈফিয়ত কে দিবে? এই জিনিসগুলা এখনো জবাবদিহিতার মধ্যে আসে নাই। আমার মনে হয় আমাদের শুরু করতে হবে সশস্ত্র বাহিনী দিয়ে, যাদের নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। যদি সত্যিকার অর্থে সশস্ত্র বাহিনী বলতে চায় যে আমরা মানে রিটায়ার্ড অফিসাররা তাদের সম্মানহানি করছে না, তাদেরকে পাবলিকলি, একটা জিনিস সশস্ত্র বাহিনী ভুলে গেছে, যে সশস্ত্র বাহিনীর বেতন ভাতা এই দেশের জনগণ দেয়। এই দেশের জনগণের কাছে তাদের জবাবদিহি থাকতে হবে, তারা কি করে না করে। তাদের কোনো অধিকার নাই যে তাদের টাকায় পেলে পুষে বড় হয়ে আমি গুলি ব্যবহার করে তাদেরকে রাস্তার মধ্যে মারবো, নিরীহ নিরস্ত্র জনগণ। সুতরাং কেন এই পর্যায়ে গেল, এটার একটা তদন্ত হওয়া উচিত। এই জন্য আমাদের দাবি হচ্ছে কমিশন গঠন করতে হবে, এবং এই সশস্ত্র বাহিনীর এই বিপর্যয় কেন হলো ভবিষ্যতে যেন না হয়, এবং সশস্ত্র বাহিনীকে পাটোয়ারি ভাইয়ের মতন প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে গড়ে তোলা উচিত, সেটা গড়ে তুলতে আমাদের ব্যাপক একটা সংস্কার প্রয়োজন, এবং সেটার জন্যই কমিশন করা। আমাদের সংবিধানের আর্টিকেল 45-এ সশস্ত্র বাহিনীর সদস্যদের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয় নাই। আমরা সেদিন একটা অনুষ্ঠানে আলাপ করেছিলাম, একজন লয়ার ব্যারিস্টার উনি বলেছেন যে যে দেশের সশস্ত্র বাহিনীকে দেশ রক্ষার জন্য জীবন দিতে যাদেরকে শপথ নিতে হয়, তাদের ফান্ডামেন্টাল রাইটস এই দেশের সংবিধান দেয় নাই। এটা কি করে, এই ধরনের অবিচার কি করে গ্রহণযোগ্য? এবং এই 53-54 বছরে কেউ অ্যাড্রেস করলো না কেন? এবং সব থেকে দুঃখের বিষয়, ইভেন ডক্টর আলী রিয়াজের কমিশনও এটাকে জাস্ট রেকর্ডভুক্ত করছে, কোন রিকমেন্ডেশন বা তার তার ইয়েতে উনি আনেন নাই। যদি এনে থাকেন এটা আমি অবশ্যই, কিন্তু আমি যত সোর্স থেকে আমি নিজে খুঁজে পাই নাই যে এটা সংবিধান সংস্কারের মধ্যে এটা আসছে। কিন্তু উনি আমাদের বক্তব্য রেকর্ড করছেন, কিন্তু ওনারও সাহস হয় নাই যে এটার ব্যাপারে একটা রিকমেন্ডেশন উনি দিবেন। আমি সুতরাং এই সশস্ত্র বাহিনীর সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে বলে আমি মনে করছি না। আমরা যেটা ভাবছি যে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা, এই যে পাটোয়ারি ভাই যে ডিফেন্ড করলেন, একটা অফিসারকে আর্মি ইঞ্জিনিয়ার বানায় তো রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য না, সশস্ত্র বাহিনীর একটা প্রতিষ্ঠানের প্রধান হওয়ার জন্য। কোন সরকার যদি তাকে বেআইনি ভাবে কোথাও নিয়োগ দিয়ে থাকে, এখন তো তার নামে দুর্নীতির মামলা হচ্ছে, এই মামলায় সে কেন পড়বে? তাকে সুযোগটা কেন দেওয়া হলো এবং এখন তার বিরুদ্ধে মামলা কেন করা হলো? এইভাবে একটা মানে মেধাকে নষ্ট করা হচ্ছে। তাকে যদি এই সুযোগটা না দেওয়া হতো, সে সশস্ত্র বাহিনীর একটা প্রতিষ্ঠানে চাকরি করে রিটায়ার করে সম্মানের সাথে জীবনযাপন করত। সশস্ত্র বাহিনীকে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত করে পুরো বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত এটা চলতেছে। এখনো পর্যন্ত ইউনিভার্সিটি কলেজ এগুলো খোলা হচ্ছে। বাংলাদেশে কোনো শিক্ষিত লোক নাই যারা ইউনিভার্সিটি খুলতে পারে, যারা চালাইতে পারে। মেডিকেল কলেজ চালানোর মতো ডাক্তার নাই, রাজুক চালানোর মতো ইঞ্জিনিয়ার বুয়েট তৈরি করে নেই এখনো পর্যন্ত, যে আর্মি থেকে যে আবার সেটা চালাইতে হবে। এটা তো কোনো জরুরি অবস্থা না। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমাদের প্রায়োরিটিটা কি, ন্যাশনাল প্রায়োরিটিটা বুঝে আমাদেরকে ওইভাবে প্রত্যেক সেক্টরকে তার নিজ যোগ্যতায় গড়ে তুলতে হবে, যাতে একজন আরেকজনের কাজে না গলায়। ব্যবসার সশস্ত্র বাহিনীর কাজ না, ওই সিটি কর্পোরেশনের হেলথ দেখা আর্মির কাজ না, সিটি কর্পোরেশনের ড্রেনেজ প্ল্যান করা, ইঞ্জিনিয়ারিং প্ল্যান আর্মির কাজ না। আর্মির অফিসাররা কেন যাবে ওখানে? ওয়ারেজ আমরা দেখতেছি হিল ট্র্যাক্স এর বর্ডারিং রোড বানাচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্টর, ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বানাচ্ছে বান্দরবনে। হোয়াই? দ্যাট ইজ এ স্ট্র্যাটেজিক রোড দ্যাট শুড বি মেড বাই আর্মি ইঞ্জিনিয়ারিং টিম, আর্মি কনস্ট্রাকশন টিমের তারা ওই রাস্তা বানানোর কথা। ওইটা আমরা দিয়ে দিছি ইন্ডিয়ান টিমকে, যেটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমাদের ইঞ্জিনিয়ারিং এই সিচুয়েশন গুলো অ্যাসেস করার মতো কোনো সিস্টেমই বাংলাদেশে কাজ করতেছে না, যার কারণে ফেনী ব্রিজ হয়ে গেছে। পুরো চিটাগংকে আমরা এখন ভারত বলার সাহস পাচ্ছে যে এটা বাংলাদেশের চিকেন নেই। এটা সম্ভব হয়েছে মাত্র ওই ব্রিজটা বানানোর জন্য, এবং তার ঠিক অল্প দূরের মধ্যে ইন্ডিয়াকে 800 একর জমি দেওয়ার জন্য।
আমরা এগুলো এগুলো বিষয়গুলো চিন্তা করার লোক তো নাই, সবাই তো ওই ব্যবসা বাণিজ্য বিভিন্ন রকম কাজে ধান্দায় ব্যস্ত। যে অফিসার গুলা, সিনিয়র অফিসার গুলা এই সমস্ত কাজে নিয়োগ হওয়ার কথা, তারা এখন অন্য অন্য কাজে কাজ করতেছে, যার কারণে ব্রিজ হয়ে যাচ্ছে, ফেনীর উপরে ব্রিজ হচ্ছে, ওই 800 একর জমি ইন্ডিয়া পেয়ে যাচ্ছে, যেটা এক্সক্লুসিভলি তাদের ইয়ের কারণে ব্যবহার হইতে পারে। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের কি সত্যিকার আমরা স্বাধীন দেশ হিসেবে বাঁচতে চাই, নাকি ওই যেটা ইন্ডিয়া যেটা প্ল্যান করতেছিল ওইটাই যথেষ্ট। যেটা করিমুল্লাহ সাহেব বললেন যে ইউক্রেনের প্ল্যান, আমি মনে করি যে এটা এটা যদি ভারত এখনো চিন্তা করে থাকে এই অগস্ট বিপ্লবের পরে, তাহলে এটা তাদের চরম একটা ভুল হবে। বাংলাদেশের বর্ডার ফোর্সকে তারা কেয়ার করে না, ফাইন, ডিফেন্স ফোর্সকে তারা অলরেডি ইনক্যাপাসিটেট করে দিছে, ফাইন। এই জনগণ এটা তো খালি হাতে দাঁড়ায় গেছে। এই 18 কোটি জনগণকে ভারত সামলাইতে পারবে? কেউ বাধা দিল না, ভারত ঢুকে গেল ঢাকা পর্যন্ত। তারপরে একটা সৈনিক কি জ্যান্ত ফেরত যেতে পারবে কলকাতা, বেনাপোল পৌঁছাইতে পারবে ফেরত? এই দেশের মানুষ ছেড়ে দিবে? সে যতই হিন্দু হোক মুসলমান হোক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মধ্যে পড়বে, সবাই কিন্তু ঘুরে দাঁড়াবে। এবং তাদের কিন্তু তখন ওই বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতা ওই কাজে লাগবে। যার যা কিছু আছে নিয়ে ঝাঁপায় পড়বে, কারোর অস্ত্র লাগবে না। ওই যে 10 জন যে একটা সৈনিকের উপর ঝাঁপিয়ে পড়লে তার তো বুলেট প্রয়োজন নাই, তার হাতে। আমরা কয়দিন আগে দেখলাম বর্ডারে কাঁচি নিয়ে একটা কৃষক বর্ডারের দিকে নজর দিচ্ছে, যেটা ভাইরাল হয়েছে। এটাই আমাদের বাস্তব পরিস্থিতি। আমরা জনগণকে ওইভাবে এখন কিন্তু তৈরি হয়ে গেছে, বাংলাদেশের জনগণ কিন্তু ওইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে এক হয়ে গেছে। তো এখন আর সশস্ত্র বাহিনী আসলে তাদের সাপোর্ট হিসেবে আসবে। বিডিআর যদি আবার ওদেরকে ফাংশনাল করা হয়, অপারেশনাল করা হয়, জনগণের সাপোর্টে তারা আসবে, তারা কিন্তু ফ্রন্টে আর আসবে না, এটা বুঝতে হবে। এবং ভারতকে এখন কেয়ার করতে হবে বাংলাদেশের জনগণকে, সশস্ত্র বাহিনীকে না, যে এই জনগণকে তারা কোনো অবস্থাতে হজম করতে পারবে। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জনাব এ কে এম পাটোয়ারি। আপনার কথা শুনে শেষ, প্রিয় দর্শক, আপনারা একমত কিনা অনেক স্পষ্ট কথা বলেছেন। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির অনেক কথাই বলেছেন, আমি মনে করবো একদম সেনাবাহিনীর আভ্যন্তর অনেক বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাই। এ কে এম পাটোয়ারি প্লিজ। আচ্ছা দেখেন, হাসান নাসির সাহেব যেটা বললেন, আমি স্পেসিফিক বলি আপনাকে, যে বেগম জিয়ার এসএসএফ এর ডিউটি করছে, আমি নাম মেনশন করে বলতে পারি। বেগম জিয়ার কল অন করতে গেছে, তার বাচ্চাকে বেগম জিয়া কোলে নিছে। ওইটা দেখার পরে এসএসএফ থেকে তার বাইরে গেছে কর্নেল মনির, তার প্রমোশন দেওয়া হয় নাই, সে কিন্তু জেনারেল হওয়ার মতো যোগ্য। হ্যাঁ, এরকম আরো অনেক আছে। আচ্ছা দেখেন, সিভিল প্রশাসনে দেখেন ওরা বেনিফিট সহ সেক্রেটারি পাইছে, ক্যাবিনেট সেক্রেটারি তার ব্যাট গ্রেডে, তার ক্যাবিনেট সেক্রেটারির পদমর্যাদা সহ বেনিফিট সহ পাইছে। তাহলে আর্মি যে বেস্টের পাওয়ার নিয়ে এখন রাস্তা রাস্তা ঘুরতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এই আর্মি যদি সহযোগিতা না করতে কোথাকার কোন আন্দোলন কোন দিকে যেত? তাহলে ওই অফিসার গুলি যারা বঞ্চিত হচ্ছে, এখন এটা তো এখন তার পলিটিক্যাল গভর্নমেন্ট, তো হাসিনা গভর্নমেন্ট নাই, তাহলে এটা বিবেচনা কেন আনা হচ্ছে না? এখানে কেন এখন যদি সিভিল প্রশাসনে যদি বেনিফিট সহ যাইতে পারে, তাহলে পুলিশে যদি যাইতে পারে, র্যাঙ্ক সহ পাইতে পারে, আমি 100টা না, আমি তো বললাম ক্যাবিনেট সেক্রেটারি নিজে পাইছে, ক্যাবিনেট সেক্রেটারি বঞ্চিত করছে, এটা যে অন্যায় করছে, অন্যায় করে নাই। তো ক্যাবিনেট সেক্রেটারি তার বই জিসেনারা, সে কিন্তু তার পুরা সোর্সিভ র্যাঙ্ক পাইয়া বেনিফিট সহ গেছে। তাহলে আর্মির লোকগুলির কেন হচ্ছে না? আর সেনাপ্রধান এটা নিয়ে চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলে না কেন? তাহলে আর্মির আপনি কুকুর বিড়ালের মতো খাটাচ্ছেন, তার বেনিফিট দিচ্ছেন। আমি বাধ্য হচ্ছে এটা বলতে, এখন তো গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট নাই। এখন আপনারা কি রাজনীতি করতে চান, না রিয়েলি প্রায়োরিটি বেসিসে মানুষের এই কাজ করতে চান? আর এই যে জেনারেল সিদ্দিকের দেখেন শেষ মোমেন্টে 11th আওয়ারে, হাসিনার 11th আওয়ারে 5 মাস 6 মাসের মধ্যে কি দুর্নীতি করতে পারে। এখানে আসল কথা হলো ওইটা না, আসল রহস্য হলো যে আদিলুর রহমান সাহেব তার লোক একটা বিজনেসম্যানকে ডাইকে এনে রাজুকের চেয়ারম্যান করে, জীবনে কোনো সরকারি চাকরি করে নাই, কোনোদিন চাকরি করে না। দিনাজপুর তার বাড়ি, আমি বেশ ব্যক্তিগতভাবে আমি তার চিনি। সে জীবনে কোনো প্রশাসনিক একটা সেকশন অফিসার ছিল না, তার রাজুকের চেয়ারম্যান কি জন্য করতে হবে? আদিলুর রহমানের কথা বাস্তবায়ন করতেছে না জেনারেল সিদ্দিক, সেই জন্য তারা হঠাৎ রাজুকের মেম্বার ছিলেন তিনি। না, মেম্বার তো করছে চুক্তিভিত্তিক 3 মাস আগে, তাহলে আগে কেন চেয়ারম্যান করলেন না? একজন ব্যবসায়ীদের রাস্তার থেকে তুলে আনে তারা মেম্বার বানাবেন, 3 মাসের পরে আর্মিরা লাগতে পারে বিদায় করে দেবেন। তিনি তো পেশায় প্রকৌশল হইতে পারে, প্রকৌশলী কোন সরকারি কোনো প্রশাসনের কাজ করে নাই তো। রাজুক তো রাজনৈতিক একটা টেকনিক্যাল বিষয় আছে এখানে, এখানে একটা প্রশাসনিক অভিজ্ঞতা লাগবে তো। প্রশাসনিক অভিজ্ঞতার লোক হিমটেম খাচ্ছে, তাহলে 6 মাস 4 মাসে কি সিদ্দিক কি দুর্নীতি করবে? 4 মাসে 4 মাসে তো সরকার টালমাটাল ছিল, লোক দুর্নীতি আলোরা তাদের খুঁজতেছে, আগে যারা দুর্নীতি করছে কোন সেকশন অফিসারের উপস্থিত সব পলাতক।
আর আমাদের দুদুকে চেয়ারম্যান নিজেরও তো দুর্নীতির মামলা থেকে উনি এখনো খালাস পায় নাই। 42 পাতা তো আমার কাছে আছে ওনার দুর্নীতির আমরা নিয়ে। আমরা বলি না বন্ধু বান্ধব, সেই জন্য আমরা বলতে চাই না। আমরা হাটে হাড়ি ভেঙে দিব তো, আমরা কার কি আছে আমাদের জানা আছে তো, আমরা জানা আছে তো। এখন এগুলি করছে যেহেতু আদিলুর রহমানের সাথে তার একটা সম্পর্ক, সেই জন্য তারা এখানে লাথি মেরে বাইর করে দেবে। এইটা তো, এটা ডক্টর ইউনূস স্যারের কাছে তো আমরা এটা আশা করি না। উনি তো তথ্য সংগ্রহ করবে কি কারণে কি হচ্ছে। আর আর্মিরও তো একটা ভূমিকা রাখা উচিত। আর্মির লোকের এইভাবে নাজেহাল হবে, বেজ্জতি হবে, আর্মির একটা ভূমিকা রাখা উচিত না? যে এই লোকটার কি জন্য এইভাবে বেজ্জতি, সে তো যাইতে চায় না, কোনো আবেদন করে নাই, রাজুকের চেয়ারম্যান হচ্ছে। এটা একটা কেস না, এরকম আরো হাজারো কেস আছে। আর তারপরে এতদিন লাগতো তো কেন? পুলিশের জন্য এতদিন লাগলো না। পুলিশের ডিআইজি র্যাঙ্কে ঢুকাইছে না, আমাদের জানাশোনা অনেক লোকে পাইছে না, আমরা আমাদের বন্ধু বান্ধব। তাহলে প্রশাসনে এতগুলি 7 জন সেক্রেটারি নিয়োগ করা হইলো, তাদের বেনিফিট দেওয়া হলো, তাদের বোর্ডের বেনিফিট দেওয়া হলো, সেক্রেটারি র্যাঙ্ক দেওয়া হইলো। তাহলে আর্মি কি দোষ করছে? আমরা আর্মির কথা বলছি, দেশ রক্ষার জন্য আর্মি করবে, আর্মির ডিমোরালাইজ কেন করতেছি? আমি তো মনে হয় সরাসরি উনি রেড টেলিফোনে অ্যাডভাইজার লোকে বলো, এবং রাজুকে চেয়ারম্যানকে আবার ব্যাক করো ইয়ের মধ্যে, তাহলে একটা লিসন হবে, শিক্ষা হবে যে এইভাবে নাজেহাল করবে কেন একজন জেনারেলকে, একটা সাধারণ লোককে কেন করবে? পলিটিক্যালি করছে, হাসিনা করছে, আমরা আমাদের দুঃখ লাগে না। যখন নিউজ যদি করে তখন এই ধরনের কথা বলে আমাদের তখন দুঃখ লাগে, ওনার আমলে এটা কেন হচ্ছে? কারণ ওনারা রাজনীতি করতে চাচ্ছে, রাজনীতির মোটিভ, ওনাদের উদ্দেশ্য আছে, ওনারা তো আসল কাজ করতেছে না, মাঝখানে মাঝখানে কাজ করতেছে কেন? একটা আদেশে তো হয়ে যাবে সরকারের, যে বঞ্চিত আছে সকল ডিপার্টমেন্টের লোকজন, তার তাকে এই বেনিফিট সহ তার বাড়বে, একটা আদেশে তো যথেষ্ট। আর আপনি এই লোকের যে যে মেম্বারের কথা বলছেন, মেম্বার রাস্তা থেকে ধরেই না আদিল রহমান তার মেম্বার বানাইছে ডিউ লেটার দিয়া। সে জীবনে কোনোদিন সরকারি চাকরি করে নাই। আর একটা লোক জেনারেল হয়েছে ইএনসি ছিল, রাজু কি ইএনসি থেকে বড় পোস্ট? তারা লেফটেন্যান্ট কর্নেলের মাসে, আমি শুধু ব্যক্তি হিসেবে বলছি, ওনার আমার ডিফেন্ড করার আমার আমার লক্ষ্য না, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। কর্নেল মনিরের আমি উদাহরণ হিসেবে বলছি। কলন করতে গেছে, এসএসএফ চাকরি করছে, খালেদা জিয়া দেখা করছে, তার বাচ্চারে খালেদা জিয়া কোলে দিছে, ওই কোলের ছবি কালেক্ট করে বলছে তার প্রমোশন বোর্ডে দেয় না আসিনা তার প্রমোশন। কর্নেল মনির এসএসএফ এর, আমি নাম মেনশন করে বলতে পারি। হাসান নাসির তো নিজে একটা সাক্ষী, তারে করলো না, তাহলে এতদিন লাগলো কেন হাসান নাসিরের জেনারেল করতে? একটা আদেশও তো হয়ে যেতে পারে, এইগুলি আর্মি হেডকোয়ার্টার থেকে আবার লিস্ট পাঠানো। অন্যদিকে চিটাগং পোর্টের চেয়ারম্যানের ব্যাপারে একদম ডকুমেন্টেড কারাপশন থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে চিটাগং পোর্টের চেয়ারম্যানের কিছুই হয়নি। আর সে এই কিন্তু আর্মি সেই আর, আগে হ্যাঁ তাহলে আপনি এই যে কথাগুলি আপনি যে বলবেন, রাজনীতি নেতারা যাই কিছু করতে পারে, বিএনপি করতে পারে, আমরা এটা মেনে নিচ্ছি যে এদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করবো না আমরা। কিন্তু এখন ডক্টর ইউনূস সাহেব থাকতে এগুলি কেন হচ্ছে? আদিলুর রহমানকে সাফার করছে, তখন আদিলুর রহমান আমরা পক্ষে নিছি, সে তো জীবনে কোনো প্রশাসনিক কাজ করে নাই। এখানে এসে এখন সেকেন্ড ব্যালেন্স কি করে থাকবে? যদি তার লেসপেন্সারকে ওখানে ওই রাজুকে বসায়, তাহলে রাজুকে থেকে ভালো কাজ আশা করবে, সে যা বলবে তাই করবে। হুম, জেনারেল সিদ্দিকের বলছে আপনি গাজী গাজী দস্তগীরের বাড়ি ভাঙতে কইছে, সে ভাঙে না, এটা কোর্টে মামলা আছে, বুঝছেন? এই আমরা মিডিয়ার সাথে জড়িত হচ্ছে, প্রত্যেকটা হাড়ির খবর আমরা জানি। কেউ বড় বড় সাহেবে বসে আছে এক একজন, তাহলে সেখানে দস্তগীরের মামলা হবে। আবার এরা তখন যারা ভাঙতে গেলে এদের তো জেলে যেতে হবে, আবার কোর্টে তো আদেশ আছে, গাজী দস্তগীর মন্ত্রী তার বাড়ি ভাঙতে কইছে, ওই এটা কোর্টে মামলা আছে। কোর্টে মামলা হলে বাড়ি ভাঙতে একটা প্রসেস পদ্ধতি লাগবে, কইছে একজন নাই। আজ এটা কোন ধরনের কথা? বিএনপি আওয়ামী লীগের সময় দুর্নীতি করছে, তারা রাষ্ট্রীয় কোষাগারে আনে, তার বাড়ি ভাঙবেন কেন আপনি? এই অথরিটি আপনাকে কে দিছে? আপনি যদি বাড়ি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এটা ঘোষণা করে দেন, হ্যাঁ এটা ভাঙে ভাঙে জানলা নিচ্ছে, এসি খুলে নিচ্ছে, হোয়াট ইজ, এটা কি? আমরা বাঙালির কি এই ভাবমূর্তি? বাঙালির না খাইয়ে মানুষকে খাওয়ানোর কালচার। বাঙালি স্বাধীনতার সময় দরজা খুলে কোনো পুলিশ ছিল না, কিছু ছিল না, কারো বাড়িতে কেউ যায় নাই। এখনো গ্রামগঞ্জে একটা নারকেল, একটা ক্ষেতের ফসলটা কেন থাকে? মানুষ মনে করে এটা পরের হোক, আমি খাবো না, এই মূল্যবোধটুকু বাঙালির মধ্যে আছে। তাইলে আপনি বলেন বিএনপি আওয়ামী লীগ করছে থেকে মন্ত্রী তার বাড়ি ভেঙে ফেলে দিতে হবে? দরকার হয় ওই চুরির টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসেন আপনি, লিজ দিয়ে অকশন ডিক্লেয়ার করে দেন যে তাদের বাড়িগুলি, তাদের লোনের যারা লোন নিছে, যেসব লোন ডিফল্টাররা, তাদের ডিক্লেয়ার করে দেন আপনি। তাইলে না আপনি আরো 2 বছর থেকে 5 বছর থাকেন। এখন সকালবেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। এই জন্য এখন মানুষের বেশিরভাগ লোকে ইলেকশন চাচ্ছে কেন? কারণ এদের পারফরমেন্স গুলি আর এই কতগুলি এই কাণ্ড কীর্তি দেখা হচ্ছে, এগুলি ডক্টর ইউনূস সাহেব এগুলি জানেও না। এইগুলি যেগুলি অ্যাডভাইজার নিছে তাদের নিজের লাভের জন্য এই এসব করতেছে। তা ডিউ দিবে কেন ভাই? তত্ত্বাবধায়কের অ্যাডভাইজার ডিউ দিবে কেন? কারে আনে, বাড়ি থেকে আনে, কার থেকে আনে, কোন জায়গা থেকে আনে, রাস্তা দিয়ে তুলে আনে, দোকানদার ফোকানদার এগুলো আনে, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, কেন সে ডিউ দিবে? সরকার মনে করবে হুম। প্রশাসনের যারা বঞ্চিত হচ্ছে তাদের থেকে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ওখানে বাইরে থেকে আসবে কি কারণে? একটা প্রতিটা একটা এক্সপিরিয়েন্স তো দরকার আছে নাকি? রাতারাতি কি কাউকে সেনাপ্রধান বানাই দিতে পারবে? কাউকে রাতারাতি কাউকে আমাকে নিয়ে জেনারেল বানাইতে পারবে?
আমাকে ডিফেন্স মিনিস্টার বানাতে পারে, আমাকে জেনারেল বানাতে পারে না, কারণ কতগুলি পদ্ধতি আছে। তাহলে প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাপাসিটি, এই লোক কি করবে এখানে? এখানে যাই কিছু করতে পারবে না কিছুই। সে ইঞ্জিনিয়ার সাইডে ঠিক আছে, সে কি করতো? সে ব্যবসায় করতো বাইরে বাইরে। তো এখন হুম। এখন আপনি একটা লোককে আপনি একটা ইউনিফর্মকে বেজ্জতি করছে, এটা আমি মনে করি এটার জন্য সেনাপ্রধান না, চিফ এটা অ্যাডভাইজার সাথে তাদের কথা কাছে বলা উচিত। আরো অন্য কোনো ইয়ে থাকতে পারে, যিনি আছেন তিনি হয়তো। দর্শক, সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কু হয়েছে কি না সেটা মোটামুটি একটা সেখান থেকে অনুমান করা গিয়েছে। এটা স্পষ্ট সেনাবাহিনী বা ডক্টর ইউনূসের মধ্যে একটা দূরত্ব আছে, কিন্তু এর মাঝে এই না, এর মানে এই না যে সেনাবাহিনীর ভিতরে কু হয়েছে। ভারতের মিডিয়া যে প্রচার করেছে এটা তাদের উদ্দেশ্য প্রণীত, এবং তারা সবসময়ই এমন উদ্দেশ্য প্রণীত বাংলাদেশ বিষয়ে ষড়যন্ত্র করে, যেটা আলোচকরা সুন্দরভাবে উপস্থাপনা করেছে। তো যাই হোক, প্রিয় দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এবং ভারত যে এই কাজগুলো করছে এটা কতটুকু যুক্তি সেটা মন্তব্য করবেন।